সব রাজকুমার সাদা ঘোড়ায় চলে আসে না। কেউ কেউ অন্ধকার চিরে রক্ত মেখে ধ্বংসস্তূপের মাঝখান থেকে তার ভালোবাসাকে ছিনিয়ে আনে। কিছু গল্প ফুলের মতো সুন্দর হয় না, কিছু গল্প রক্ত আর চোখের জলে লিখতে হয়। আমাদের আজকের গল্পটা তেমনই, একটু ভাঙা, একটু ছেঁড়া, আর অনেকখানি কষ্টের, কিন্তু একান্তই আমাদের। গুলশান ২ নম্বরের অভিজাত এলাকা চৌধুরী ভিলা আজ আলোর বন্যায় ভাসছে, কিন্তু বাড়ির পেছনে সার্ভেন্ট কোয়ার্টারের সাথে সাথে ঘরে অন্য এক চিত্র। উফ, আবার আঙুলটা ফুটো হয়ে গেল। সুইটা আঙুলে ফুটে রক্ত বেরিয়ে এসেছে। ইনায়া দ্রুত মুখের ভেতর আঙুলটা পুড়ে দেয়, রক্ত চুষে ফেলার চেষ্টা করে সে, যাতে কাপড়ে দাগ না লাগে। আল্লাহ, আমার এই নসিব কেন লিখলে? এই ছেঁড়া কামিজটা সেলাই করতে করতেই তো রাত শেষ হয়ে যাবে। সে আয়নার দিকে তাকায়, আয়নার এক কোণ ভাঙা। নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই চমকে ওঠে। চোখের নিচে কালশিটে দাগ, যেটা মেকআপ দিয়ে ঢাকার সাধ্য তার নেই। 11 বছর, 11 বছর হয়ে গেল। ও বলেছিল ফিরে আসবে, কিন্তু সে ফেরেনি। গরিবের কপালে সুখ সয় না, অপেক্ষা তো বিলাসিতা। সত্যি কি সে আমার কথা ভুলে গেছে? সেও কি আমার মতো অপেক্ষা করছে, নাকি আমি শুধু তার কথা ভেবে চলেছি? হঠাৎ দরজায় ধুম করে লাথি পড়ে, কাঠের পুরনো দরজাটা যেন আর্তনাদ করে ওঠে। ইনায়া শিউরে ওঠে, হাত থেকে সুইটা পড়ে যায়। কিরে মহারানী, দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? নাকি ভেতরে নাগর পালছিস? রাহাত চৌধুরী টলতে টলতে ঘরে ঢোকে, তার শরীর থেকে দামি হুইস্কি আর উগ্র পারফিউমের গন্ধ ভুরভুর করছে। ইনায়া ভয়ে দেওয়ালের সাথে মিশে যায়। রাহাত ভাইয়া, আমি আমি তো কাপড় সেলাই করছিলাম। গেস্টরা সবাই। চুপ, একদম চুপ। ভাইয়া ডাকবি না আমাকে। তোকে কতবার বলছি আমি তোর ভাইয়া না। তোর মতো রাস্তার মেয়ের ভাই হতে যাব কোন দুঃখে আমি? রাহাত এগিয়ে এসে ইনায়ার ওড়নাটা টান দেয়। ইনায়া দুহাতে নিজের বুক ঢাকার চেষ্টা করে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। প্লিজ ভাই, এমন করবেন না। আল্লাহ দেখছেন, আজ আপনার এঙ্গেজমেন্ট। নিচে সবাই অপেক্ষা করছে। আল্লাহ দেখেছে। তোর আল্লাহ কি অন্ধ নাকি রে? থাকলে তো তোকে এই নরক থেকে বাঁচাতো। শোন, নিচে গিয়ে ড্রিঙ্কস সার্ভ করবি, আর ওই মিমিকে বলবি আমার ব্ল্যাক জ্যাকেটটা খুঁজে রাখতে। রাহাত ইনায়ার চুলের মুঠি ধরে তাকে আয়নার সামনে নিয়ে যায়। ইনায়ের গাল আয়নার ভাঙা অংশে ঘষা লাগে। চেহারাটা দেখছিস? যেন মরা পেতনি। একটু পাউডার মেখে যাস, নইলে মেয়ে মানেরা ভয় পাবে। আর শোন, আমার দিকে ওভাবে তাকাবি না, চোখ তুলে নেব একদম। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। প্লিজ ছেড়ে দিন। রাহাত তাকে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দেয়। ইনায়ের কনুই ছিলে যায়। রাহাত হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়, যেন কোনো মজার নাটক দেখে বের হলো। মা, তুমি আমাকে সাথে করে কেন নিয়ে গেলে না? এই দেখো, আমি আর পারছি না। ইনায়া উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে ওড়নাটা ঠিক করে গায়ে জড়ায়। সে জানে কান্না করার সময়টুকু তার নেই। এদিকে চৌধুরী ভিলার মেইন গেটে এখন গাড়ির মেলা। বিএমডাব্লিউ, মার্সিডিজ, অডি, ঢাকার সব নামি দামি ব্যবসায়ীরা এসে জড়ো হয়েছে। রাহাতের বাবা আমজাদ চৌধুরী সবার সাথে হ্যান্ডশেক করছেন। আর মিস্টার খানজে, আসুন আসুন। আবহাওয়াটা একটু বিগড়ে গেল, তবে ভেতরের সব ব্যবস্থা আছে। আপনার ছেলের এঙ্গেজড বলে কথা, না এসে কি পারি? তা রাহাত কোথায়? ও আছে ভেতরে, বন্ধুদের সাথে হয়তো আড্ডা দিচ্ছে। রেহানা, তুমি মিস্টার খানকে ভেতরে নিয়ে যাও। হঠাৎ আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকায়, বিকট শব্দে বাজ পড়ে কাছেই কোথাও। সেই শব্দের রেশ কাটতে না কাটতে গেট দিয়ে পরপর 5টি কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি প্রবেশ করে। রাহাতের মা রেহানা বলে, ওমা, এতগুলো একই রকমের গাড়ি কার? মন্ত্রী তন্ত্রী কেউ আসছে নাকি? আমি তো এমন কাউকে ইনভাইট করিনি। সিকিউরিটি চেক করো তো, কারা এরা? সিকিউরিটি গার্ডরা এগিয়ে যাওয়ার আগেই গাড়িগুলো পরটি করতে এসে ব্রেক কষে। কালো কাঁচের আড়ালে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির তোড় বেড়ে গেছে, মাঝখানের গাড়ির দরজা খুলে যায়। স্যার, ছাতাটা ধরবো? লাগবে না। গাড়ি থেকে একজোড়া চকচকে কালো ইতালিয়ান স্যুট পরা পা কাদা মাখা মাটিতে নামে। বৃষ্টির ফোঁটা তার কোটে পড়লেও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সেই হলো এই বাড়ির ছোট ছেলে সাইমান চৌধুরী। চোখে কালো চশমা, মুখে কোনো অভিব্যক্তি নেই।
ছেলেটাকে দেখে তো বেশ বড় লোকের ছেলে মনে হচ্ছে। আমাদের কোনো রিলেটিভ? মাম্মাম দেখো না কত হ্যান্ডসাম, হিরোদের মতো লাগছে, কিন্তু চিনি না তো। সাইমন সোজা হেঁটে আমজাদ চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। তার পেছনে 4 জন বডিগার্ড পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমজাদ একটু ভড়কে যান। এক্সকিউজ মি ইয়াংম্যান, আপনি বোধহয় ভুল ঠিকানায় এসেছেন। এটা চৌধুরী ভিলা, এখানে প্রাইভেট পার্টি চলছে। সাইমন কোনো উত্তর দেয় না। সে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগায়। বডিগার্ড লাইটার জ্বালিয়ে দেয়। সাইমন এক বুক ধোঁয়া ছেড়ে আমজাদের মুখের ওপর ফু দেয়। হোয়াট দ্য হেল, বেয়াদব ছেলের সিকিউরিটি, বের করে দাও এদের। গলা নামিয়ে কথা বলেন মিস্টার আমজাদ। যার সাথে কথা বলছেন তিনি এই বাড়ির আগামী মালিক। কি বলতে চাও তুমি? কে এই লোক? ইনি মিস্টার সাইমন চৌধুরী, লন্ডনের এসসি গ্লোবাল গ্রুপের সিইও, এবং আপনাদের ভাষায় 11 বছর আগে প্রবাসে যাওয়া আপনাদের অবাধ্য মেজ ছেলে। মুহূর্তের মধ্যে উৎসবের কোলাহল থেমে যায়। পিনপতন নীরবতা নেমে আসে। মিসেস রেহানা হাতে জুসের গ্লাসটা ধরে রাখতে পারেন না। সেটা হাত ফসকে মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। শারমান, আমাদের শারমান। সাইমন চশমাটা খোলে। তার চোখে আবেগের ছিটে ফোঁটাও নেই, আছে শুধু বরফের মতো শীতল চাউনি। সে একবার পুরো বাড়িটার দিকে তাকায়, তারপর মায়ের দিকে। আমার নামটা এখনো মনে আছে তাহলে? ভাবলাম রাহাতকে নিয়ে এত ব্যস্ত যে মরা ছেলের কথা ভুলে গিয়েছ। তুমি বেঁচে আছো আর লন্ডনে সিও, কিন্তু কিভাবে? সেটা জানার যোগ্যতা আপনারা 11 বছর আগেই হারিয়ে ফেলেছেন। সরে দাঁড়ান। সাইমন কাউকে তোয়াক্কা না করে সোজা বাড়ির ভেতরে ঢুকে যায়। তার হাঁটার শব্দে যেন মেঝের মার্বেল পাথরগুলোও কেঁপে ওঠে। ড্রয়িং রুমে গিয়ে সাইমন সোফায় বসে, তার পায়ের ওপর পা তোলা। আত্মীয় স্বজনরা তাকে ঘিরে ধরেছে। সবাই তার প্রশংসা করতে ব্যস্ত, কিন্তু সাইমনের দৃষ্টি অস্থির। তার ফুপু বলেন, বাবা সাইমন, তুমি কত বড় হয়ে গেছো, মাশাল্লাহ, কি চেহারা হয়েছে। লন্ডনে কি করো তুমি? ব্যবসা করি, মানুষের দুর্বলতা কেনা বেচার ব্যবসা। উত্তরটা শুনে ফুপু চুপসে যান। সাইমন বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুমটা কোন দিকে? বাড়ির ম্যাপ তো বদলে ফেলেছেন দেখছি। ভাইয়া, আমি দেখিয়ে দিয়েছি, এসো আমার সাথে। দরকার নেই, আমি চিনে নিতে পারবো। সাইমন ড্রয়িং রুম ছেড়ে করিডোর ধরে হাঁটতে থাকে, কিন্তু সে ওয়াশরুমে যায় না। তার পা তাকে নিয়ে যায় বাড়ির পেছনের সেই পুরনো অংশের দিকে, যেখানে কিচেন আর স্টোর রুম। গন্ধটা এখনো একই আছে, সাথে সাথে দেয়াল আর মশলার গন্ধ। কিচেনের পেছনের বারান্দাটা অন্ধকার, সেখানে পার্টির কোনো আলো পৌঁছায়নি। সাইমন আবছা অন্ধকারে দেখতে পায় কেউ একজন বসে বসে বিশাল বড় বড় হাঁড়ি পাতিল মাজছে। উফ, হাতটা জ্বলে যাচ্ছে। সাবানটা বড্ড কড়া। ইনায়া নিজের মনে বিড়বিড় করছে। তার হাতে কাঁচের টুকরো ঢুকে কেটে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু কাজ থামানোর উপায় নেই। রক্ত চুইয়ে সাবানের ফ্যানার সাথে মিশে লাল হয়ে যাচ্ছে। লাইট জ্বলে না এখানে? সাইমনের ভারী গলার আওয়াজে ইনায়া চমকে ওঠে। সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়ে স্লিপ কাটে, কিন্তু দেওয়াল ধরে সামলে নেয়। কে ওখানে? আমি আমি কাজ করছি তো, ফাঁকি দিচ্ছি না। প্লিজ বেগম সাহেবার কাছে নালিশ করবেন না, আমি মন দিয়ে কাজ করছি। ইনায়ের গলা কাঁপছে। সাইমন ধীর পায়ে এগিয়ে আসে। তার বুটের শব্দ ইনায়ের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। সাইমন পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। তোমার হাতে রক্ত কেন? ও কিছু না, কাঁচে লেগেছে একটু, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। সাইমন আলোটা ইনায়ের মুখের ওপর ফেলে। ইনায়ের চোখ বন্ধ করে ফেলে। সাইমন স্তব্ধ হয়ে যায়। এই সে মুখ যা সে গত 11 বছর ধরে প্রতিটি দুঃস্বপ্নে দেখেছে। ইনায়া। নামটা শুনে ইনায়া চোখ মেলে তাকায়। আলোর তীব্রতায় সে সাইমনকে স্পষ্ট দেখতে পায় না, শুধু তার অবয়বটা বুঝতে পারে। আপনি আপনি আমার নাম জানেন? আপনি কি নতুন ড্রাইভার? ড্রাইভার? হ্যাঁ, আমি তো চালকই, ভাগ্যের চালক। সাইমন নিচু হয়ে বসে। ইনায়ের ভেজা নোংরা হাতটা খপ করে ধরে ফেলে। ইনায়া হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ছাড়ুন, কি করছেন? কেউ দেখে ফেললে আমাকে মেরে ফেলবে, আমার হাত নোংরা। চুপ, একদম নড়বে না। সাইমনের ধমকে ইনায়া জমে যায়। সাইমন তার দামি সিল্কের রুমাল বের করে ইনায়ের আঙুলের রক্ত মুছতে থাকে। তার স্পর্শে একটা অদ্ভুত অধিকার বোধ।
এত নরম হাত, এই হাত দিয়ে তো ফুল ছোঁয়ার কথা। এটা বাসন মাজার জন্য নয়। আপনি কি কেন এমন করছেন? 11 বছর আগে কেউ একজন আমাকে লুকিয়ে বিস্কুট এনে দিত, মনে আছে? ইনায়া শ্বাস বন্ধ করে ফেলে, তার চোখের মনি স্থির হয়ে যায়, স্মৃতিগুলো ঝড়ের বেগে ফিরে আসে। ছোট সাহেব মানে সাইমন ভাইয়া? ফিরে এসেছি। পাখি আর কাঁদবে না বলেছিলাম না? সাইমন ইনায়ের চিবুক ধরে তার মুখটা উপরে তোলে। গালের ওপর রাহাতের চড় আর পুরনো অনেক দাগ সাইমনের চোখে পড়ে। সাইমনের চোয়াল শক্ত হয়ে যায়, দাঁতে দাঁত ঘষার শব্দ হয়। কি করেছে এটা? কে গায়ে হাত তুলেছে তোমার? কেউ না, আমি পড়ে গিয়েছিলাম। আপনি যান ভাইয়া, রাহাত ভাইয়া দেখলে খুব অশান্তি হবে। রাহাত? ও আচ্ছা, আজ থেকে অশান্তি হবে ইনায়া, কিন্তু সেটা ওদের জন্য, তোমার জন্য না। সাইমন ইনায়ের ভেজা শাড়ির আঁচলটা ঠিক করে দেয়। তার আঙুল ইনায়ের কাঁধ স্পর্শ করতে ইনায়ের শরীরে বিদ্যুৎ খেলে যায়। সাইমনের চোখে তখন কামনার চেয়ে বেশি ছিল হাহাকার আর প্রতিশোধের আগুন। আজ রাতে তুমি আর কোনো কাজ করবে না, যাও ঘরে যাও। কিন্তু ডিনার? আমি যা বললাম সেটা আদেশ, যাও। সাইমন এমনভাবে তাকায় যে ইনায়া আর না করার সাহস পায় না। সে কাঁপতে কাঁপতে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। সাইমন তার রক্তমাখা রুমালটার দিকে তাকিয়ে পকেটে রেখে দেয়। রাত 10টা। বিশাল ডাইনিং টেবিলে নানা পদের খাবার সাজানো, বিরিয়ানি, রোস্ট, কাবাব গন্ধে ম করছে। সবাই খেতে বসেছে। আমজাদ চৌধুরী হেড চেয়ারে বসতে যাবেন, এমন সময় সাইমন এসে সেই চেয়ার টেনে বসে পড়ে। সাইমন, এটা আমার জায়গা। ছিল, এখন আমি বসলাম। গেস্ট হিসেবে না হয় মেনে নিলেন। আমজাদ অপমানে লাল হয়ে পাশের চেয়ারে বসেন। রাহাত উল্টো দিকে বসে সাইমনকে কটমট করে দেখছে। তুই এখানে কি করছিস? লন্ডনে কি ভিক্ষা করতে নাকি যে এখন সম্পত্তির লোভে ফিরে এসেছিস? মুখ সামলে কথা বলো রাহাত। আমি যা দান করতে পারি তা কেনার সামর্থ্য তোর 7 জন্মের নেই। তোরা থামবি? খাওয়ার সময় ঝগড়া করিস না। সাইমন, তুই চিকেন নিবি না মাটন? আমি কিছুই নেব না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। সাইমন প্লেটের ওপর চামচ দিয়ে টোকা দিতে থাকে। শব্দটা অস্বস্তিকর। তোমাদের বাড়িতে কাজের লোকের কি খুব অভাব? না বাবা, কেন? ড্রাইভার, মালি, বুয়া সবই তো আছে। তাহলে ওই মেয়েটা ইনায়া, ও কেন কাজের লোকের মতো আচরণ করছে? ওকে তো টেবিলে দেখছি না। মিমি মুখ বাঁকিয়ে হাসে। ও, ওই বস্তির মেয়েটার কথা বলছো? ও তো আমাদের দয়ায় বেঁচে আছে। ও আমাদের সাথে টেবিলে বসবে কেন? আর ইউ ক্রেজি ভাইয়া? ও একটা প্যারাসাইট, বাপের পরিচয় নেই, মায়ের ঠিক নেই। ওকে কাজের লোক বলবো না তো কি মহারানী ভিক্টোরিয়া বলবো? সাইমনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে হাতে থাকা স্টিলের চামচটা সজোরে তার চীনামাটির প্লেটের ওপর মারে। ঝনঝন শব্দে প্লেটটা ভেঙে দুটুকরো হয়ে যায়। খাবারের টুকরো ছিটিয়ে পড়ে টেবিলে। সবাই চমকে ওঠে। সাইমন, এটা কেমন অসভ্যতা? অসভ্যতা আপনারা করেছেন। একটা এতিম মেয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছেন বছরের পর বছর ধরে। তুই ওর জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করছিস। ও তোকে কি জাদু করেছে? জাদু না মা, ও আমাকে মানুষ মনে রেখেছিল যখন তোমরা আমাকে আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলে। সাইমন উঠে দাঁড়ায়। তার ছায়া টেবিলের ওপর দীর্ঘ হয়ে পড়ে। সে রাহাতের দিকে আঙুল তোলে। আগামীকাল থেকে ইনায়া আমার বিয়ে হিসেবে থাকবে, আর ওর ঘর আমার ঘরের পাশেই হবে। সার্ভেন্ট কোয়ার্টারে আর এক মুহূর্তও থাকবে না। সম্ভব, এই বাড়িতে এসব নোংরামি চলবে না। তুই ওকে তোর রক্ষিতা বানিয়ে রাখতে চাস? রাহাতের কথা শেষ হওয়ার আগে সাইমন টেবিলের ওপর রাখা পানির জগটা ছুঁড়ে মারে রাহাতের দিকে। রাহাত কোনো মতে মাথা সরিয়ে রক্ষা পায়। জগটা পেছনের দেয়ালে লেগে চূর্ণ বিচূর্ণ হয়। আর একটা বাজে শব্দ যদি তোর মুখ দিয়ে বের হয়, আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো রাহাত। এটা আমার ওয়ার্নিং না, এটা আমার প্রমিস। সাইমন টেবিল ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে আমজাদের দিকে তাকায়। কাল সকালে আমার উকিল আসবে, এই বাড়ির সব পেপারস রেডি রাখবেন। শুভরাত্রি। সাইমন চলে যাওয়ার পর ডাইনিং রুমে মৃত্যুর নীরবতা। রাহাত রাগে কাঁপছে, কিন্তু সাইমনের চোখের ওই খুনি দৃষ্টি তাকেও ভেতরে ভেতরে ভয় পাইয়ে দিয়েছে। বাইরে বৃষ্টির শব্দ আরও বাড়ে, যেন এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে।
ছোট করে পরিচয় পর্বটা সেরে ফেলে। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক সাইমন, যে আজ থেকে 11 বছর আগে বাড়ি ছেড়েছিল। তার কারণ গল্পে জুড়ে থাকলে জানতেই পারবেন। আর নায়িকা ইনায়া এই বাড়িতে আছে কাজের মেয়ের মতো। এর কারণটাও গল্পে জুড়ে থাকলে বুঝতে পারবেন। পরদিন সকাল 10টা। চৌধুরী ভিলা দোতলা দক্ষিণ কোণের ঘরটা গত 48 ঘন্টায় আমূল বদলে গেছে। সাইমনের নির্দেশে পুরো ইন্টেরিয়ার পাল্টে ফেলা হয়েছে। ঘরের দেওয়াল এখন গাঢ় ছাই রঙের, পর্দাগুলো কালো ভেলভেটের। ঘরে ঢুকলেই মনে হয় কোনো এক রহস্যময় গুহায় প্রবেশ করা হলো। আল্লাহ, আমার হাত কাঁপছে কেন? উনি কেন ডেকেছেন আমাকে? ইনায়া দরজার বাইরে দাঁড়িয়ে ওড়না ঠিক করছে। তার বুকে ধরফরানি। 11 বছর আগের সেই কিশোর সাইমন আর আজকের এই দোর্দণ্ড প্রতাপশালী সাইমনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবুও কাল রাতে যখন সে রক্ত মুছে দিচ্ছিল, ইনায়ার মনে হয়েছিল তার সেই পুরনো আশ্রয়দাতা ফিরে এসেছে। আসতে পারি? ভেতর থেকে কোনো উত্তর আসে না। ইনায়া ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। এসির ঠান্ডা বাতাসে তার শরীর শিউরে ওঠে। ঘরটা নীরব। হঠাৎ বাথরুমে দরজা খোলার শব্দ হয়। তোমাকে সময় জ্ঞান শেখাতে হবে ইনায়া। ইনায়া চমকে তাকায়। সাইমন সাবান নিয়ে সবেমাত্র বেরিয়েছে। তার পরনে শুধুই একটা সাদা তোয়ালে কোমরে জড়ানো। চুল থেকে টপটপ করে পানি ঝরছে। তার সিক্স প্যাক বডি আর চওড়া কাঁধ দেখে ইনায়ার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। কিন্তু এক ঝলকে সে দেখেছে সাইমনের বুকে ডান দিকে একটা পুরনো গভীর কাটা দাগ। আমি আমি তো ঠিক সময়ে। আমার দিকে তাকাও। ফ্লোরের টাইলসে কোনো নকশা আঁকা নেই যে ওদিকে তাকিয়ে আছো। সাইমন ধীর পায়ে এগিয়ে আসে। ইনায়া পিছিয়ে যেতে থাকে। পিঠটা দেওয়ালে ঠেকে যায়। পালানোর আর পথ নেই। সাইমন এসে তার 2 হাত ইনায়ার মাথার দুপাশে দেয়ালে রাখে। ইনায়াকে পুরোপুরি লক করে ফেলে সে। আপনি আপনি জামা পরেননি? আমি পরে আসবো। কোথায় যাবে পালিয়ে? এই বাড়িতে পালানোর কোনো পথ নেই কেনা, শুধু আমার ঘর ছাড়া। সাইমন ঝুঁকে আসে। তার ভেজা চুল থেকে এক ফোঁটা ঠান্ডা পানি ইনায়ার ঘাড়ের ওপর পড়ে। ইনায়া কেঁপে ওঠে। সাইমনের শরীরের দামি বডি ওয়াশ আর পৌরুষদীপ্ত ঘ্রাণ ইনায়াকে আচ্ছন্ন করে ফেলে। বুকের এই দাগটা দেখছো? 11 বছর আগে যেদিন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, গেটের শিকের সাথে ধাক্কা লেগে এটা হয়েছিল। তখন কেউ এগিয়ে আসেনি, শুধু তুমি দৌড়ে এসেছিলে। আমার মনে আছে, আমি আমার ওড়না ছিঁড়ে বেঁধে দিয়েছিলাম। ইনায়া সাহস করে সাইমনের চোখের দিকে তাকায়। সেখানে এখন আর কোনো চশমা নেই। আছে গভীর এক মায়া, যা শুধু ইনায়ের জন্যই। সাইমন তার ডান হাতটা ইনায়ের গালের ওপর রাখে। সেদিন তুমি কেঁদেছিলে। তোমার চোখের পানি আমার এই ক্ষতের ওপর পড়েছিল। জানোই না, লন্ডনের বরফেও আমার এই জ্বালা কমেনি, একমাত্র তোমার ছোঁয়াই। ভাইয়া। শ্শ্, ওই নামে ডাকবে না। আমি এখন আর তোমার ভাইয়া না। আমি তোমার মালিক, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। সাইমন ইনায়ার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস ইনায়ার কানে লাগে। ইনায়ার মনে হয় তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা আর ভয়ের মিশ্রণ। এখন থেকে তোমার প্রতিটি চোখের জলের হিসেব আমি নেব। যদি কেউ তোমাকে কাঁদায়, আমি তার দুনিয়া অন্ধকার করে দেব। কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার হতে হবে, শুধুই আমার। রাজি? আমি তো আপনারই ছিলাম সব সময়। ইনায়ের মুখ ফসকে কথাটা বেরিয়ে যায়। সাইমন থমকে যায়। সে ইনায়ের চোখের কোণে জমে থাকা পানিটা ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। তৈরি থেকো, আজ বিকেলে অফিসে যাবে আমার সাথে। অফিসে? কিন্তু আমি তো কিছু জানি না। আর আমার কাপড়? বিছানার উপর প্যাকেটটা দেখো, ওটা পরে তৈরি হবে। আর শোনো, চুল বাঁধবে না, তোমার খোলা চুল আমার পছন্দ। সাইমন সরে দাঁড়ায়। ইনায়া দৌড়ে ঘর থেকে বের হতে চায়, কিন্তু দরজার কাছে গিয়ে সে একবার পেছনে ফেরে। সাইমন তখনও তার দিকেই তাকিয়ে আছে। ইনায়ার মনে হলো এই খাঁচায় বন্দি হওয়াটা হয়তো মুক্তির চেয়েও বেশি আনন্দের। বিকেল 4টে। সাইমন জরুরি কাজে গুলশান অ্যাভিনিউতে তার নতুন কেনা কর্পোরেট অফিসে চলে গেছে। গাড়ি পাঠিয়ে দিয়েছে ইনায়াকে পিক করার জন্য। ইনায়া সাইমনের দেওয়া হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ পরে নিচে নামছে। তাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। বাহ বাহ, ময়লা আবর্জনা ধুয়ে মুছে তো একেবারে চকচক করছে। রাহাত সোফায় বসে ফোন টিপছিল। ইনায়াকে দেখে সে উঠে দাঁড়ায়। ইনায়া তাকে পাশ কাটিয়ে যেতে চায়। সরুন,
সাইমান সাহেব গাড়ি পাঠিয়েছেন, আমাকে যেতে হবে। সাইমান সাহেব, ওরে আমার সত্যি সাধ্যি। 2 দিন আগেও তো আমার পায়ে ধুরঘুর করতি। বড় লোক ভাই পেয়ে খুব ডানা গজিয়েছে, তাই না? ছি, মুখ সামলে কথা বলবেন, উনি আপনার ছোট ভাই। ভাই, ও একটা জারজ, আর তুই তুই হলি ওর খেলার পুতুল। রাহাত খপ করে ইনায়ার চুল ধরে ফেলে। ইনায়া যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। ছাড়ুন, আমার লাগছে, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহকে ডাকছিস না? এই বাড়িতে আমি সব। রাহাত ইনায়াকে এক ধাক্কায় মার্বেল ফ্লোরের উপর ফেলে দেয়। ইনায়ার হাতের ব্যাগটা ছিটকে পড়ে যায়। রাহাত এগিয়ে গিয়ে ইনায়ার পেটে লাথি মারতে উদ্যত হয়। না না, প্লিজ। ঠিক সেই মুহূর্তে মেইন গেটে গাড়ির হর্ন বাজে না, শুধু টায়ারের ঘষটানোর শব্দ হয়। সাইমন নিজে ড্রাইভ করে ফিরে এসেছে ফাইল নিতে। সে গাড়ি থেকে নেমেই শুনতে পায় ইনায়ার চিৎকার। ইনায়া, সাইমন ঝড়ের বেগে ঘরে ঢোকে। দৃশ্যটা দেখে সে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। ইনায়া ফ্লোরে পড়ে কাঁপছে, আর রাহাত তার ওপর ঝুঁকে আছে। সাইমনের উপস্থিতি টের পেয়ে রাহাত সোজা হয়ে দাঁড়ায়। ও, তুই এসেছিস? তোর এই দাসীটা খুব বার বাইরেছে। সাইমন কোনো কথা বলে না, তার মুখ ভাবলেশীন। সে ধীর পায়ে ভেতরে আসে। ইনায়া সাইমনকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। হামাগুড়ি দিয়ে সাইমনের পায়ের কাছে চলে আসে। আমাকে নিয়ে চলুন, আমি এখানে থাকবো না। ওঠো ইনায়া, গাড়িতে গিয়ে বসো। কিন্তু আপনি? আমি বললাম গাড়িতে গিয়ে বসো। সাইমনের গলার স্বর এতটাই ঠান্ডা ছিল যে ইনায়া আর দ্বিমত করতে পারে না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে চলে যায়। সাইমন এবার রাহাতের দিকে তাকায়। রাহাত একটু ভয়ে পিছিয়ে যায়। কি মারবি আমাকে? মার, বাবা কিন্তু ওপরেই আছে। তোকে মারলে আমার হাত নোংরা হবে রাত। আমি তোকে একেবারে মারবো না, আমি তোকে তিলে তিলে মারবো, শুধু অপেক্ষা কর। সাইমন নিজের গলার টাইটা ঢিলা করতে করতে রাহাতের খুব কাছে এগিয়ে যায়। আজকের তারিখটা মনে রাখিস। আজ তুই শেষ বারের মতো নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়েছিস। মানে সময় হলে বুঝবি। আর হ্যাঁ, ইনায়ার গায়ে যদি আর একটা ধূলিকণাও লাগে, আমি তো চামড়া দিয়ে এই বাড়ির কার্পেট বানাবো। সাইমন ঘুরে চলে যায়। রাহাত ঘামতে থাকে। সাইমনের এই নীরবতা তাকে চিৎকার চেঁচামেচির চেয়েও বেশি ভয় পাইয়ে দিয়েছে। সন্ধ্যা 7টা। এসসি গ্লোবালের কনফারেন্স রুম। বিশাল ওভাল টেবিলের এক পাশে আমজাদ চৌধুরী এবং তার উকিল বসে আছেন, অন্য পাশে সাইমন। সাইমনের ঠিক পাশের চেয়ারে ইনায়া বসে আছে। সে খুব অস্বস্তিতে আছে, কারণ আমজাদ চৌধুরী বারবার তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছেন। সাইমন, এই মেয়েটা এখানে কেন? এটা বিজনেস মিটিং, বাড়ির জি চাকরদের এখানে জায়গা নেই। মিস্টার আমজাদ, শব্দ চয়ন ঠিক রাখুন। ও আমার পিএ, আমার প্রতিটি সিগনেচারের সাক্ষী ও থাকবে। আমি বাইরে গিয়ে বসি। চুপচাপ বসো, পানি খাও। সাইমন নিজের গ্লাসটা ইনায়ার দিকে ঠেলে দেয়। ইনায়া কাঁপতে কাঁপতে গ্লাসটা ধরে। এবার বলুন, চৌধুরী টেক্সটাইলস তো এখন দেউলিয়া। ব্যাংক লোন শোধ করার মুরদ আপনাদের নেই। আমি কোম্পানিটা কিনতে পারি। কিনতে পারো মানে? তুমি আমার ছেলে, তুমি তো বাবাকে সাহায্য করবে। ব্যবসা আর সম্পর্ক আমি একসাথে গুলিয়ে ফেলি না। আমি কিনবো, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি সত্য স্যার? এক, গুলশান চৌধুরীর ভিড়ার সম্পূর্ণ মালিকানা আজকে আমার নামে লিখে দিতে হবে। আর 2, সাইমন পকেট থেকে একটা স্ট্যাম্প পেপার বের করে টেবিলের উপর ছুঁড়ে দেয়। এনা লিগ্যাল গার্জিয়ান আমি হব। ওর 18 বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনারা ওর নামে যত ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা পাচার করেছেন সব আমি জানি। আপনারা সাইন করবেন যে ইনায়ার ভালো মন্দ সবকিছুর দায়ভার এখন থেকে আমার। তুমি কি পাগল হয়েছো? বাড়ির দলিল তো দেবই না। আর এই মেয়েটা গার্জিয়ান তুমি কেন হবে? ও তো আমাদের আশ্রিতা। আশ্রিতা? আপনারা তো ওকে কৃতদাসীর চেয়েও অধম করে রেখেছেন। আর বাড়ির দলিল না দিলে কাল সকালেই ব্যাংক আপনাদের রাস্তায় নামাবে। তখন কিন্তু এই আশ্রিতার দশা হবে আপনাদের। আমজাদ চৌধুরী রাগে কাঁপতে থাকেন। তিনি বুঝতে পারছেন সাইমন তাকে কোণঠাসা করে ফেলেছে। ঠিক আছে, আমি সাইন করব, কিন্তু মনে রাখো সাইমন, তুমি রক্তের টান অস্বীকার করছো। রক্তের টান? যেদিন আমাকে চোর অপবাদ দিয়ে বের করেছিলেন সেদিন কোথায় ছিল রক্তের টান?
আমজাদ সাইন করতে বাধ্য হন। সাইন শেষ হওয়ার পর সাইমন সবার সামনে ইনায়ের হাতটা নিজের হাতের মুঠে শক্ত করে ধরে টেবিলের ওপর রাখে। সবাই দেখছেন। দেখুক, সবাইকে বুঝিয়ে দেওয়া দরকার যে তুমি এখন আর চৌধুরী পরিবারের দয়ার পাত্রী নও, তুমি সাইমান চৌধুরীর অধিকার। ইনায়ার সামনের দিকে তাকায়। সাইমনের চোখে তখন বিজয়ের আনন্দ আর ইনায়ের প্রতি এক অদ্ভুত অধিকার বোধের আগুন জ্বলছে। ইনায়ের মনে হলো 11 বছরের অনাথ জীবন আজ শেষ হলো। সে এখন আর একা নয়। মিটিং শেষে বাড়ি ফিরতে রাত 1টা বেজে যায়। গাড়িতে এসে বেশি থাকায় ইনায়ের শরীরটা আগে থেকেই খারাপ লাগছিল। তার উপর সারাদিনের ধকল আর রাহাতের অত্যাচার। বাড়ি ফিরে সে সোজা সার্ভেন্ট কোয়ার্টারে চলে যায়, কারণ সাইমন এখনও তাকে নিজের ফ্লোরে শিফট করার অফিসিয়াল নির্দেশ বাড়ির অন্যদের দেয়নি। মাথাটা ফেটে যাচ্ছে মাগো। রাত 3টে। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ইনায়ের জীর্ণ ঘরের জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। সে কাঁথা মুড়ি দিয়ে থরথর করে কাঁপছে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পানি, একটু পানি। দোতলার সাইমনের ঘুম আসছে না। সে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু তার মন পড়ে আছে পেছনের ভাঙা ঘরটায়। এনায়া কি খেয়েছিলে রাতে? ওর মুখটা খুব শুকনো লাগছিল। সাইমন ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ে। সে ফ্ল্যাশ লাইট নিয়ে নিচে নামে। সার্ভেন্ট কোয়ার্টারের সামনে গিয়ে দেখে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। এনায়া, সাইমন ভেতরে ঢুকে দেখে ইনায়া ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে আছে। সে দ্রুত ইনায়ার কপালে হাত দেয়। আগুনের মতো গরম। শিট, এত জ্বর এনায়া? তাকাও আমার দিকে। আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমি বিস্কুট নেইনি। জ্বরের ঘোরে ইনায়া প্রলাপ বকছে। সে 11 বছরের আগের সেই অপবাদের কথা বলছে, যার জন্য সাইমনকে চলে যেতে হয়েছিল। সাইমনের বুকটা মোচড় দিয়ে ওঠে। আমি জানি তুমি নাওনি, আমি জানি পাখি। সাইমন আর দেরি করে না। সে ইনায়াকে পাজাকোলা করে কোলে তুলে নেয়। ইনায়া অবচেতনভাবে সাইমনের শার্ট খামচে ধরে। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। রাহাত ভাইয়া, আমি আছি, কেউ তোমাকে ছোবে না। আমি তোমাকে জাহান্নাম থেকেও ছিনিয়ে আনবো। সাইমন তাকে কোলে করে মেইন বিল্ডিংয়ে নিয়ে আসে। দারোয়ান আর কাজের লোকেরা অবাক হয়ে দেখে, কিন্তু সাইমনের রুদ্রমূর্তি দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সাইমন তাকে সোজা নিজের বেডরুমে নিয়ে আসে এবং নিজের বিশাল বিছানায় শুইয়ে দেয়। ডাক্তারকে ফোন করতে হবে না, এত রাতে আসতে দেরি করবে। সাইমন নিজেই ফার্স্ট এইড বক্স বের করে। সে ইনায়ার ভেজা কাপড় বদলাতে পারে না, তাই নিজের একটা শুকনো টি শার্ট ইনায়ার গায়ের ওপর আলতো করে জড়িয়ে দেয়। তারপর বাটি ভর্তি পানি আর তোয়ালে নিয়ে ইনায়ার পাশে বসে। যাবেন না, প্লিজ যাবেন না। কোথাও যাচ্ছি না, তোমার হাত ধরে বসে আছি। সাইমন সারা রাত ইনায়ার কপালে জলপট্টি দেয়। ইনায়া যখনই কেঁপে ওঠে, সাইমন তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করে। ভোরের আলো যখন জানলায় এসে পড়ে, ইনায়ার জ্বর কিছুটা কমেছে। সে শান্ত হয়ে ঘুমোচ্ছে সাইমনের হাত ধরে। তোমার এই শীর্ণ শরীরের প্রতিটি ক্ষতের বদলা নেব আমি না। যারা তোমাকে এই অবস্থায় এনেছে তাদের আমি ভিক্ষার থালা হাতে রাস্তায় নামাবো। এটা সাইমন চৌধুরীর প্রতিজ্ঞা। সাইমন ইনায়ার কপালে একটা দীর্ঘ চুমু খায়। ইনায়া ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে সাইমনের হাতের ওপর গাল রাখে। এই দৃশ্যটা বলে দেয় তাদের সম্পর্কটা শুধু মালিক আর দাসীর নয়, এটা আত্মার বাঁধন, যা 11 বছর ধরে সুপ্ত ছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। সাইমনের যত্নে ইনায়া সুস্থ হয়ে ওঠে। একদিন রাত, তখন 9:30। গুলশানের চৌধুরী ভিলার রুফটপ গার্ডেনটা যেন এক টুকরো ডিস্কো ক্লাব হয়ে উঠেছে। ডিজে মিউজিকের বিটে বিটে কোমর দোলাচ্ছে ঢাকার এক ঝাঁক তরুণ তরুণী। এক পাশে বার কাউন্টার, অন্য পাশে বুফে। সাইমন এক কোণে দাঁড়িয়ে আছে, তার হাতে ব্ল্যাক কফির মগ। তাকে ঘিরে ধরেছে জাপানিজ টেক্সটাইল কোম্পানির 2জন প্রতিনিধি। মিস্টার টাকাহাসি, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আগামী কোয়ার্টারে আমরা শিপমেন্ট ডাবল করছি। মিস্টার চৌধুরী, আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো, কিন্তু পলিটেকনিক্যাল স্টেবিলিটি। পলিটিক্স ব্যবসার বাইরে থাকবে। আমার ফ্যাক্টরিতে ওসবের স্থান নেই। এক্সকিউজ মি, একটা কল আসছে। সাইমন পকেট থেকে ফোন বের করে একটু সাইডে সরে যায়। তার চোখ বারবার ঘুরছে ইনায়ার দিকে, যাকে সে একটু আগে জুসের কাউন্টারের পাশে দাঁড় করিয়ে রেখে এসেছিল, কিন্তু ভিড়ের কারণে তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে মিমি আর মিসেস রেহানা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছেন। মাম্মা, তুমি কি শিওর এটা কাজ করবে? ভাইয়া যদি টের পাই?
তোর ভাই এখন ব্যবসার নেশায় বুঁদ হয়ে আছে, আর তাছাড়া ভিড়ের মধ্যে কে কাকে ড্রিঙ্কস দিল এটা প্রমাণ করা যাবে না। তুই কাজটা করেছিস। হ্যাঁ, অরেঞ্জ জুসের মধ্যে পুরো প্যাকেটটা মিশিয়ে দিয়েছি। ওটা খেলে হাতিও অজ্ঞান হয়ে যাবে। ওই দেখো, ও বোকার মতো ওখানেই দাঁড়িয়ে আছে। ইনায়া সাইমনের কথা মতো জুসের কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল। তার পরনে সাইমনের দেওয়া অফ হোয়াইট মসলিন শাড়ি, কানের ছোট হীরার দুল। তাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু তার চোখে মুখে আতঙ্ক। সে বারবার শাড়ি ঠিক করছে। মিমি মিষ্টি একটা হাসি দিয়ে ইনায়ের কাছে এগিয়ে যায়। কী রে ইনায়া, তুই এখনও খালি মুখে দাঁড়িয়ে আছিস? গেস্টরা কী ভাববে বলতো? আমরা তোকে না খাইয়ে রেখেছি। না আপু, আসলে খিদে নেই। সাইমন সাহেব বললেন এখানেই থাকতে। আরে ভাইয়া তো বিজি, দেখছিস না ওই জাপানিজদের সাথে কথা বলছে। ও এখন সহজে ফ্রি হবে না। তুই বরং এই জুসটা খা, তোর মুখটা একদম শুকিয়ে গেছে। নে ধর। না আপু, থাক না। নে বলছি। মা ওদিক থেকে তাকিয়ে আছে। সিনক্রেট করিস না তো। ইনায়া বাধ্য হয়ে মিমির হাত থেকে গ্লাসটা নেয়। মিসেস রেহানা দূর থেকে চোখের ইশারা করেন। ইনায়া এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করে ফেলে। তার গলাটা শুকিয়েছিল। আপু, আমি গ্লাসটা রেখে আসি। হ্যাঁ যা। আর শোন, রাহাত ভাই তোকে খুঁজছিল। গেস্ট রুমের দিকে মনে হয় কিছু দরকার, একটু দেখে আসিস। রাহাত ভাইয়া, কিন্তু আমি। আহ, যা তো, ভাইয়ের কথা শুনবি না। ইনায়া ধীর পায়ে সিঁড়ির দিকে এগোয়। মিনিট 5 যেতে না যেতেই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে। মেঝের কার্পেটটা যেন দুলছে। দেওয়ালের আলোগুলো ঝাপসা হয়ে আসছে। আল্লাহ, এমন লাগছে কেন মাথাটা? ইনায়া দেওয়াল ধরে দাঁড়ায়। সে চেষ্টা করে সাইমনের দিকে তাকাতে, কিন্তু ভিড়ের মধ্যে সাইমনকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ তার কোমরে একটা শক্ত হাতের স্পর্শ পায় সে। কিরে, শরীর খারাপ লাগছে? একা একা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছিস যে? সরুন রাহাত ভাইয়া, আমার ভালো লাগছে না। আমি উপরে যাব, সাইমন সাহেবের কাছে। আরে, তোর শাইমান সাহেব তো এখন কোটি টাকার ডিল সাইন করতে ব্যস্ত। তোর দিকে তাকানোর সময় কি তার আছে? আই, আমি তোকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা করি। না, আমাকে ছোবেন না। ইনায়া রাহাতকে ধাক্কা দিতে চায়, কিন্তু তার হাতে কোনো শক্তি নেই। রাহাত তাকে প্রায় পাঁজাকোলা করে ধরে ফেলে। রাহাতের মুখ থেকে মদের উটকো গন্ধ আসছে। এত ছটপট করছিস কেন? আজ তোকে এমন সুখ দেব যে তোর ওই লন্ডনী হিরোকেও ভুলে যাবে। চল আমার সাথে। সাইমন, সাইমন। ইনায়ের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শুধু গোঙানি। রাহাত তাকে টানতে টানতে করিডোরের শেষ মাথায় গেস্ট রুমের দিকে নিয়ে যায়। আশেপাশে 2-1 গেস্ট তাকালেও রাহাতের উগ্র মূর্তি দেখে কেউ কিছু বলার সাহস পায় না। রাহাত ইনায়াকে গেস্ট রুমে নিয়ে গিয়ে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। ইনায়া বিছানার চাদর খামচে ধরে উঠে বসার চেষ্টা করে, কিন্তু শরীরটা তার নিয়ন্ত্রণে নেই। কতদিন ধরে প্ল্যান করেছি জানিস? সে ছোটবেলা থেকে তোকে দেখছে। সাইমান এসে সব মাটি করে দিয়েছিল, কিন্তু আজ আর কেউ নেই। প্লিজ ভাইয়া, আমি আপনার ছোট বোনের মতো, আমাকে যেতে দিন। আল্লাহ ওয়াস্তে। বোন? তুই তো আমার বাপের কাজের বেটির মেয়ে, তোকে বোনের চোখে দেখবো? আজ তোকে নিজের আসল জায়গাটা বুঝিয়ে দেবো। রাহাত নিজের জ্যাকেটটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তার চোখ লাল, কামনায় উন্মত্ত। সে বিছানায় উঠে ইনায়ার পায়ের কাছে বসে। ইনায়া পেছাতে পেছাতে হেডবোর্ডের সাথে মিশে যায়। না, কাছে আসবেন না। ইনায়া সাইড টেবিল থেকে একটা ভারী ক্রিস্টালের ফুলদানি তুলে নেয়। তার হাত কাঁপছে। রাহাত ঝাঁপিয়ে পড়তে ইনায়া সর্বশক্তি দিয়ে রাহাতের মাথায় বাড়ি মারে। আহ শালি, তুই আমাকে মারলি? রাহাতের কপাল ফেটে রক্ত বের হয়, কিন্তু এতে সে দমে না গিয়ে আরও হিংস্র হয়ে ওঠে। সে এক থাবায় ইনায়ার হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। কাঁচ ভাঙা ঝনঝন শব্দ হয়। রাহাত ইনায়ার চুলের মুঠি ধরে তাকে বিছানায় চেপে ধরে। বাঁচান, কে আছো? সাইমন ভাইয়া। চেঁচিয়ে লাভ নেই, বাইরে ডিজে বাজছে। তোর সাইমান এখন টাকার গন্ধে মাতাল, তোর গায়ের গন্ধে সে পাবে না। রাহাত ইনায়ার শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দেয়। ইনায়া 2 হাতে রাহাতের মুখ খামচে ধরে নখ দিয়ে আঁচড় কাটে। রাহাত যন্ত্রণায় গর্জন করে ওঠে এবং ইনায়ের গালে সজোরে চড় মারে। ইনায়ের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ে। সাইমন, সাইমন।
এদিকে ছাদে সাইমন ফোনে কথা বলছিল। হঠাৎ তার বুকের ভেতরটা ধক করে ওঠে। এক অজানা আশঙ্কায় তার হাত থেকে কফির মগটা পড়ে গিয়ে চুরমার হয়ে যায়। মিউজিকের বিকট শব্দের মাঝেও তার মনে হলো কেউ তাকে ডাকছে। আর্তনাদটা তার খুব চেনা। ইনায়া, মিস্টার চৌধুরী, আর ইউ ওকে? সরি, মিটিং ইজ ওভার। সাইমন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড় দেয়। তার সিক্স সেন্স বলছে ইনায়া বিপদে। সে পাগলের মতো ভিড় ঠেলে সিঁড়ির দিকে যায়। মিমি তাকে আটকানোর জন্য সামনে এসে দাঁড়ায়। ভাইয়া তুমি এভাবে দৌড়চ্ছ কেন? গেস্টরা কি ভাববে? ইনায়া কোথায় মিমি? ইনায়া কোথায়? আমি কি জানি, হয়তো ওয়াশরুমে গেছে। তুমি এত হাইপার হচ্ছ কেন? মিথ্যা বলবি না আমার সাথে, সরে দাঁড়া। সাইমন মিমিকে এক ধাক্কায় সরিয়ে দেয়। মিমি ছিটকে গিয়ে রেলিংয়ে ধাক্কা খায়। সাইমন 3টে করে সিঁড়ি টপকে নিচে নামে। দোতলার করিডোর ফাঁকা, কিন্তু গেস্ট রুমের দিক থেকে ধস্তাধস্তির শব্দ আসছে। সাইমন গেস্ট রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ইনায়ের কান্নার আওয়াজ আর রাহাতের অশালীন গালিগালাজ শোনা যাচ্ছে। সাইমনের মনে হলো তার শরীরের সব রক্ত মাথায় উঠে গেছে। রাহাত, দরজা খোল, আমি বলছি দরজা খোল। ভেতর থেকে কোনো উত্তর আসে না। সাইমন দরজার হাতল ধরে মোচড় দেয়, কিন্তু সেটা লক করা। সে পিছিয়ে গিয়ে দরজা সজোরে কাঁধ দিয়ে ধাক্কা মারে। দরজাটা নড়ে ওঠে, কিন্তু খোলে না। খুলবি না? ঠিক আছে। সাইমন করিডোরের দেয়ালে ঝোলানো লাল রঙের ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারটা নামিয়ে নেয়। ভারী সিলিন্ডারটা 2 হাতে তুলে সে দরজার লকের ওপর আঘাত করে। 1বার, 2বার, 3বার। ঠাস করে লক ভেঙে দরজাটা হা হয়ে যায়। ইনায়া, ভেতরের দৃশ্য দেখে সাইমন এক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। ইনায়ার ব্লাউজের হাতা ছেঁড়া, সে আধ উলঙ্গ অবস্থায় বিছানায় কুঁকড়ে আছে, আর রাহাত তার উপর চড়াও হয়ে আছে। সাইমনের চোখ দিয়ে তখন আর মানুষের দৃষ্টি বের হচ্ছে না, বের হচ্ছে পশুর মতো হিংস্রতা। কে সাইমান? রাহাত ঘুরে তাকাতে সাইমন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর। সে রাহাতকে কলার ধরে বিছানা থেকে নিচে ফ্লোরে আছাড় মারে। তুই মরবি, আজ তুই আমার হাতে মরবি। সাইমন রাহাতের বুকের ওপর চড়ে বসে। কোনো টেকনিক নয়, কোনো স্টাইল নয়, স্রেফ বুনো আক্রোশে ঘুষি মারতে থাকে রাহাতের মুখে। এক একটা ঘুষিতে রাহাতের নাক মুখ থেতলে যাচ্ছে। রক্ত ছিটকে সাইমনের সাদা শার্ট, কলার, এমনকি চশমাতেও লাগছে। মাপ আমি ভাই, তুই একটা নরকের কীট। আজ তোকে পিষে মারবো আমি। ইনায়া বিছানার এক কোণে চাদর জড়িয়ে কাঁপছে। সে চোখ বন্ধ করে আছে। সাইমনের এই রূপ সে কখনো দেখেনি। এদিকে আওয়াজ শুনে আমজাদ চৌধুরী, রেহানার সিকিউরিটি গার্ডরা দৌড়ে আসে। সাইমন, থামো, কি করছিস তুই? ওকে মেরে ফেলবি নাকি? ওরে বাবারে, আমার ছেলেটাকে মেরে ফেলবে? কে ওরা? থামা ওকে। আমজাদ চৌধুরী সাইমনের কাঁধ ধরে টান দেয়। সাইমন এক ঝটকায় বাবাকে সরিয়ে দেয়। আমজাদ টাল সামলাতে না পেরে দেওয়ালে ধাক্কা খান। সাইমন উঠে দাঁড়ায়। রাহাত তখন অজ্ঞান প্রায়, মুখ দিয়ে ফেনার মতো রক্ত বের হচ্ছে। কেউ সামনে আসবেন না। সাইমন তার কোটের পকেট থেকে একটা কালো রঙের পিস্তল বের করে, গ্লক 19। সে পিস্তলটা সোজা আমজাদ চৌধুরীর দিকে তাক করে। সবাই ভয়ে দুপা পিছিয়ে যায়। মিসেস রেহানা চিৎকার করে মুখ চেপে ধরেন। সাইমন, তুমি বাবার গায়ে গুলি চালাবে? বাবা? আপনি বাবা? নিজের বড় ছেলে যখন একটা মেয়ের ইজ্জত নিচ্ছিল, তখন কোথায় ছিল আপনাদের পিতৃত্ব? আপনারা মানুষ না, আপনারা জানোয়ার। আর জানোয়ার মারতে আমার হাত কাঁপবে না। ও তো মাতাল ছিল বাবা, ভুল হয়ে গেছে, মাফ করে দে। ভুল? এটাকে ভুল বলে? 11 বছর আগে আমি একটা বিস্কুট নিয়েছিলাম বলে আমাকে চোর বলে বের করে দিয়েছিলেন, আর আজ আপনাদের এই সুপুত্র একটা মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল, সেটা ভুল? সাইমন পিস্তলটা রাহাতের দিকে তাক করে। রাহাত গোঙাচ্ছে। সাইমন ট্রিগারে আঙুল রাখে। ইনায়াত, তুমি বলো, আমি কি এর খড়িটা উড়িয়ে দেব? তুমি যা বলবে তাই হবে। না 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 সাইমন, আমাকে নিয়ে চলুন এখান থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে। ইনায়ের ক্ষীণ কণ্ঠস্বর শুনে সাইমন পিস্তলটা নামায়। সে ফিরে তাকায় ইনায়ের দিকে। তার চোখের আগুন নিমেষে নিভে গিয়ে সেখানে এক সমুদ্র বেদনা ফুটে ওঠে। সাইমন পিস্তলটা কোমরে গুজে বিছানার দিকে এগিয়ে যায়। সে নিজের গায়ে রক্তমাখা কোটটা খুলে ইনায়ের গায়ে জড়িয়ে দেয়। ইনায়ের শরীর তখনও থরথর করে কাঁপছে। ভয় নেই, আমি আছি তো, তাকাও আমার দিকে।
আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে ছোবেন না। চুপ, খবরদার একথা বলবে না। তুমি পবিত্র ছিলে, আছে এবং থাকবে। নোংরা তো ওরা, ওদের রক্ত। সাইমন ইনায়াকে পাঁজাকোলা করে কোলে তুলে নেয়। ইনায়া সাইমনের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকায়। সাইমন তাকে নিয়ে রুম থেকে বের হয়। করিডোরে তখন বাড়ির সব চাকর বাকর, গেস্ট আর আত্মীয়রা জড়ো হয়েছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাই ভালো করে শুনে রাখুন, আজ থেকে ইনায়া শুধু আমার। ওর পরিচয় ও চৌধুরী বাড়ির কেউ না, ও সাইমন চৌধুরীর। ওর দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, আমি তার চোখ উপড়ে নেব। আর এই বাড়ি, সাইমন আমজাদ চৌধুরীর দিকে তাকায়। এই নরকপুরি আজ থেকে আমার দখলে। মিস্টার আমজাদ, আমি আপনাকে কাল সকাল 10টা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে আপনার এই জানোয়ার ছেলে আপনার স্ত্রী আর মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হবেন, নইলে পুলিশের গাড়ি নয়, লাশবাহী গাড়ি আসবে। সাইমন, আমরা কোথায় যাব? রাস্তায়, যেখানে আপনারা আমাকে পাঠিয়েছিলেন। হিসেব বরাবর হবে। সাইমন আর কোনো কথা বলে না। সে গটগট করে হেঁটে সিঁড়ি দিয়ে নামে। বৃষ্টির তোর আরও বেড়েছে। সাইমন ইনায়াকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে গাড়ির কাছে যায়। ড্রাইভার দৌড়ে এসে দরজা খুলে দেয়। এয়ারপোর্ট ইমিডিয়েটলি। জি স্যার। সাইমন গাড়ির পেছনের সিটে বসে ইনায়াকে নিজের কোলের ওপর বসিয়ে রাখে। ইনায়া তখনও সাইমনের শার্ট শক্ত করে ধরে আছে। সাইমন টিস্যু দিয়ে ইনায়ার ঠোঁটের রক্ত মুছে দেয়। সব শেষ ইনায়া, আর কোনো ভয় নেই। আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আপনি আপনি আমাকে ঘৃণা করবেন না তো? ঘৃণা? পাগল মেয়ে, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আজ যা হলো তা ভুলে যাও। মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল। সাইমন ইনায়ার কপালে আলতো করে চুমু খায়। ইনায়া সেই স্পর্শে যেন প্রাণ ফিরে পায়। সে সাইমনের বুকে মাথা রেখে জ্ঞান হারায়। সাইমন জানালার বাইরে তাকায়। বৃষ্টির ঝাপটায় পেছনে চৌধুরী ভিলাটা অস্পষ্ট হয়ে আসছে। আমি ফিরে এসেছিলাম ধ্বংস করতে, ধ্বংস হয়ে গেছে। এবার শুধু গড়ার পালা। গাড়িটা দ্রুত গতিতে বিমানবন্দরের দিকে ছুটে চলে। পেছনে পড়ে থাকে এক ধ্বংসস্তূপ, আর সামনে এক নতুন ভোরের অপেক্ষা। পরের দিন লন্ডনের কেনারি ওয়ার্ফ টাওয়ারের 45 তলার পেন্ট হাউস। জানালার বাইরে তুষারপাত হচ্ছে। টেমসের পানি জমে বরফ। ঘরের ভেতরটা উষ্ণ। ফায়ারপ্লেসে কাঠ পোড়ার শব্দ হচ্ছে। বিশাল কিং সাইজ বেডে মখমলে চাদরের নিচে নড়ে ওঠে ইনায়া। তার শরীরে এখনো ব্যথানাশক ওষুধের প্রভাব। সে ধীরে ধীরে চোখ মেলে। ছাদটা অনেক উঁচুতে, ঝাড়বাতি ঝুলছে। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু মাথায় ঝিম ধরা ভাব। জানালার দিকে তাকাতে সে স্তব্ধ হয়ে যায়। বিশাল চাকা ঘুরছে। লন্ডন আই। এটা কোথায়? আমি কি মারা গেছি? জান্নাত কি এত সুন্দর হয়? কিন্তু জান্নাতে তো শরীরে ব্যথা থাকার কথা না। আমার শরীরে ব্যথা করছে কেন? সে নিজের হাতের দিকে তাকায়। হাতে ক্যানুলা খোলার টেপ লাগানো। বিছানার পাশে রাখা পানির জগটা দেখে সে বুঝতে পারে এটা দুনিয়া। ভয়ে তার গলা শুকিয়ে আসে। দরজা খুলে যায়। হাতে ধোঁয়া ওঠা স্যুপের বাটি নিয়ে প্রবেশ করে সাইমন। তার পরনে কালো হাইনেক সোয়েটার আর গ্রে ট্রাউজার। তাকে দেখে ইনায়া এক লাফে বিছানার এক কোণে সরে যায়। বালিশটা বুকে চেপে ধরে সে। গুড মর্নিং। যদিও দুপুর গড়িয়ে গেছে, শরীর কেমন লাগছে এখন? ব্যথাটা কি একটু কমেছে? আপনি, আমরা কোথায়? আমাকে প্লিজ মারবেন না। আমি আর কোনো ভুল করব না। আমি কথা দিচ্ছি, আমি সব কাজ করে দেব। আমাকে শুধু ইনায়া, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। এটা চৌধুরী ভিলা নয়। ওই দেওয়ালগুলো এখানে নেই। এটা লন্ডন। তুমি আমার কাছে আছো। লন্ডন? কিন্তু আমার তো পাসপোর্ট নেই। পুলিশ ধরবে না? আমি শুনেছি বিদেশে পাসপোর্ট ছাড়া আসলে জেলে ভরে দেয়। আমাকে কি জেলে নিয়ে যাবে? জেলে? তোমাকে জেলে নেওয়ার আগে পুলিশকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আর পাসপোর্টে চিন্তা করছো? সাইমন চৌধুরী যখন কিছু ছিনিয়ে আনে তখন কাগজের টুকরো লাগে না। তুমি নিরাপদ। নিরাপদ? গরিবের কোনো নিরাপত্তা থাকে না সাইমন সাহেব। আমি জানি আপনি দয়া করেছেন, কিন্তু এই দয়ার দাম আমি কিভাবে দেব? আমার কাছে তো কিছুই নেই। ওই ছেঁড়া কাপড়গুলো ছাড়া আমার আর কোনো সম্বল নেই। দয়ার দাম দিতে হবে না, কিন্তু ঋণ শোধ করতে হবে।
11 বছর আগে যে ঋণ তুমি আমাকে দিয়েছিলে, এক মুঠো বিস্কুট আর এক গ্লাস পানির ঋণ, সেই ঋণের সুদে আসলে এই পেন্ট হাউস, এই লন্ডন শহর সব তোমার। আপনি এসব কি বলছেন? আমি সামান্য কাজের মেয়ে। আমাকে বড়জন রান্নাঘরে জায়গা দেওয়া মানায়। এই মখমলের বিছানায় আমাকে শুতে দিলে পাপ হবে। আমাকে নামিয়ে দিন, ফ্লোরে শুতে দিন। আর একবার যদি নিজেকে কাজের মেয়ে বলো, আমি কিন্তু সত্যি রেগে যাবই না। তুমি জানো না তুমি আমার কাছে কি। আচ্ছা, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নাও। আমার খিদে নেই। তাছাড়া আমি তো হাত মুখ ধুইনি এই নোংরা শরীরে। শরীর নোংরা হয় নাই না, মন নোংরা হয়। আর তোমার মন কাচের মতো স্বচ্ছ। নাও, হা করো। সাইমন বিছানার পাশে বসে চামচে স্যুপ তুলে ইনায়ের মুখের সামনে ধরে। ইনায়া দ্বিধায় ভোগে। সাইমনের চোখে এমন এক গভীরতা যা সে আগে দেখেনি। সে ধীরে ধীরে হা করে। স্যুপ খাবার সময় ইনায়ের ঠোঁট কাঁপছিল। গরম, খুব গরম। সরি, আমি ফু দিয়ে দিচ্ছি। আসলে তোমাকে জ্ঞান ফিরতে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। মনে হচ্ছিল জীবনটা ফিরে পেলাম। কেন? আমি মরে গেলে তো আপনার আপদ বিদায় হতো। এই বাড়িতে তো সবাই সেটাই চাইতো। ওরা মানুষ না, ওরা জানোয়ার। আর আমি কি ওদের মতোই? আমার জন্যও কি তুমি শুধুই আপদ? আমি জানি না, আপনি অনেক বড় মানুষ। আকাশের চাঁদ কি কখনো মাটির দিকে তাকায়? আপনি হয়তো জেদের বশে আমাকে এনেছেন। যেতে মিটে গেলে আবার রাস্তায় ফেলে দেবেন। রাস্তায়? তোমাকে রাস্তায় ফেলার জন্য আমি বুকের রক্ত দিয়ে এই সাম্রাজ্য গড়ি নিয়ে নেয়া। স্যুপটা শেষ করো, তোমার ঠোঁটের কোণে লেগে আছে। ইনায়া হাত দিয়ে মুছতে যাচ্ছিল, কিন্তু সাইমন তার হাত ধরে ফেলে। সাইমন নিজের বুড়ো আঙুল দিয়ে ইনায়ার চিবুকে সেই স্যুপের ফোঁটাটা আলতো করে মুছে নেয়। তারপর ইনায়ার চোখের দিকে তাকিয়ে সেই আঙুলটা নিজের মুখে পুরে চুষে নেয়। ইনায়ার শ্বাস আটকে আসে, বুক ধড়ফড় করতে থাকে। মিষ্টি, তোমার ছোঁয়া লাগলে বিষ অমৃত হয়ে যায়। আর তুমি ভাবছো আমি তোমাকে ফেলে দেবো? আপনার এই চাউনি আমার ভয় করছে সাইমন সাহেব। এমন করে তাকাবেন না। আমার মনে হয় আমি আবার জ্বলে পড়ে যাব। জ্বর পড়লে আমি আছি। সারা জীবন তোমার শিওরে বসে থাকবো। কিন্তু এখন তোমাকে সুস্থ হতে হবে, কারণ আজ সন্ধ্যায় আমাদের একটা জরুরি কাজ আছে। কাজ? কি কাজ? আমি তো অসুস্থ, রান্না করতে পারবো না। আবার রান্না? বোকামে। আজ সন্ধ্যায় আমরা এমন একটা বাঁধনে জড়াচ্ছি যার পর তোমাকে আর কেউ হুকুম করতে পারবে না, এমনকি আমিও না। বন্ধনে? কিসের বন্ধন? তুমি শুধু দেখো। সাইমন আর কিছু বলতে দেয়নি ইনায়াকে। দেখতে দেখতে বিকেল হয়। সাইমন ইনায়াকে ফ্রেশ হতে বলেছে। বাথরুমটা ইনায়ার আগের পুরো ঘরের চেয়েও বড়। চারপাশ আয়না দিয়ে ঘেরা। ইনায়া শাওয়ার ছেড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। গরম পানির ভাপে আয়না কিছুটা ঘোলাটে, কিন্তু তার শরীরের দাগগুলো স্পষ্ট। সে আয়নার কাঁচ মুছে নিজের পিঠের দিকে তাকায়। ইয়া আল্লাহ, এ আমি কি দেখছি? পিঠের চামড়াটা এখনো লাল হয়ে আছে। হাতের কনুইতে সিগারেটের ছ্যাঁকা, পায়ে শিকলের দাগ। আমি তো একটা মরা লাশ। সাইমন সাহেব, এই পচা শরীর দেখলে বমি করে দেবেন। ছি, আমি কিভাবে ওনার সামনে দাঁড়াবো? ইনায়া নিজের গায়ের ওপর সাবান ডলতে থাকে পাগলের মতো। সে চায় এই দাগগুলো মুছে ফেলতে, কিন্তু দাগগুলো আত্মার সাথে মিশে গেছে। কান্নায় ভেঙে পড়ে সে। বাথরুমের দরজা লক করা ছিল না। কান্নার শব্দে সাইমন ভেতরে ঢোকে। ইনায়া, কি হয়েছে? পড়ে গেছো? না, আসবেন না, প্লিজ বের হয়ে যান। আমাকে দেখবেন না, আমি ঘেন্নার যোগ্য। ইনায়া দ্রুত একটা বড় তোয়ালে দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করে, কিন্তু তার ভেজা শরীর আর ছড়ানো চুল তাকে ঢাকতে পারে না। সে দেয়ালের কোণে গুটিয়ে যায়। সাইমন ধীর পায়ে এগিয়ে আসে, তার পরনে সাদা পাঞ্জাবি। সে কোনো কথা না বলে ইনায়ার হাত থেকে তোয়ালেটা সরিয়ে দেয় না, বরং ইনায়ার কাঁধ স্পর্শ করে। লুকাচ্ছ কেন? কার কাছে লুকাচ্ছ? যে তোমাকে 11 বছর ধরে নিজের প্রতিটি নিঃশ্বাস অনুভব করেছে তার কাছে? আমি কুৎসিত, আমার শরীরটা নষ্ট করে দিয়েছে ওরা। আপনি নিখুঁত, আপনি সুন্দর। আমার মতো দাগি কাউকে আপনার মানায় না। দয়া করে আমাকে ছেড়ে দিন। চুপ,
একদম চুপ। আমার দিকে তাকাও, আয়নায় তাকাও ইনায়া। সাইমান ইনায়াকে জোর করে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। সাইমান তার পেছনে দাঁড়িয়ে ইনায়ার ভেজা চুলগুলো একপাশে সরিয়ে দেয়। ইনায়ার পিঠের দগদগে পুরনো দাগগুলো বেরিয়ে পড়ে। সাইমান আয়নার দিকে তাকিয়েই ইনায়ার কাঁধে চুমু খায়। সাইমান, না, ওগুলো ঘেন্নার দাগ। ভুল, এগুলো তোমার যুদ্ধের মেডেল। এই দাগগুলো প্রমাণ করে তুমি কতটা সহ্য করেছ। তুমিও ভেঙে পড়নি। আমার চোখে এই দাগগুলো পৃথিবীর সবচেয়ে দামি নকশা। আমি এই দাগগুলো কি ভালোবাসি ইনায়া। আপনি মিথ্যে বলছেন। কেউ এমন দাগ ভালোবাসতে পারে না। পুরুষের চোখ সুন্দর চামড়া খোঁজে। আমি সাধারণ পুরুষ নই ইনায়া, আমি সাইমান। আমি চামড়া দেখি না, আমি রূহ দেখি। আমার বুকেও দাগ আছে, যেটা দেখা যায় না। আজ এই দাগগুলোর মালিকানা আমি নেব। মালিকানা মানে? মানে আজ এখানেই আমাদের বিয়ে হবে। মৌলানা সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। তুমি শুধু তোয়ালেটা ফেলে এই শাড়িটা পরো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই না এই পৃথিবীর কেউ তোমাকে আর আঙ্গুল তুলে কথা বলার সাহস পায়। বিয়ে এখন? এই অবস্থায়? আমার বাবা মা নেই, কেউ নেই। আমাকে কে সম্প্রদান করবে? তোমার কেউ নেই, কিন্তু আল্লাহ আছেন আর আমি আছি। আমাদের মাঝখানে আর কারোর দরকার নেই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, নিজের জীবনের চেয়েও বেশি করি। তাহলে তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। আধা ঘন্টা পর পেন্ট হাউসের বিশাল ড্রয়িং রুম, কোনো ধুমধাম নেই। শুধু একজন বয়স্ক বাঙালি মাওলানা, দুজন সাক্ষী। ইনায়ার পরনে একটা সাদা বেনারসি, চুলে কোনো সাজ নেই, শুধু ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো। সে মাথা নিচু করে বসে আছে। মা ইনায়া, তুমি কি সাইমন চৌধুরী পিতা আমজাদ চৌধুরীকে 5 কোটি টাকা দেনমোহর ধার্য করে স্বামী হিসেবে কবুল করছো? 5 কোটি? কিন্তু আমার কাছে তো। টাকাটা আমি দিচ্ছি না ইনায়া, ওটা তোমার হক, ওটা তোমার নিরাপত্তা। বলো কবুল। আমি আমি কবুল করলাম। 3 বার কবুল বলার পর মোনাজাত হলো। মাওলানা চলে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ। সাইমান ইনায়ার হাত ধরে তাকে আবার বেডরুমে নিয়ে আসে। এখন বিশ্বাস হলো? এই দলিলে লেখা আছে তুমি আমার আর আমি তোমার। এখন বলো, নিজেকে কি এখনো কুৎসিত মনে হচ্ছে? না, মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে দামি নারী, কারণ আপনি আমাকে দামি করেছেন। তুমি ছিলে হীরা, ওরা তোমাকে কয়লা ভেবেছিল। আমি জহুরি, আমি চিনে নিয়েছি। রাত 3টা। লন্ডনের আকাশ মেঘলা, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। বেডরুমে শুধু নাইট ল্যাম্পের আলো। ইনায়া ঘুমের মধ্যে ছটফট করছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। না না, রাহাত ভাইয়া, মেরো না। আমি সাইমানকে বলে দেব। ছাড়ো আমাকে, আমার হাত ভেঙো না। সাইমান, বাঁচান। সাইমান পাশের সোফায় বসে ইনায়ার দিকেই তাকিয়েছিল। সে ঘুমানোর সাহস পায়নি। ইনায়ার চিৎকার শুনে সে দৌড়ে আসে। ইনায়া বিছানায় উঠে বসে কাঁপছে, চোখ বন্ধ, 2 হাত দিয়ে বাতাসকে ঠেলছে। ইনায়া জান, ইনায়া ওঠো, এটা স্বপ্ন, আমি আছি। সাইমান ইনায়াকে বুকে জড়িয়ে ধরে। ইনায়া ঘোরের মধ্যে সাইমানকে এই রাহাত ভেবে তার বুকে কিল মারতে থাকে। তার নখ সাইমানের ঘাড়ে আঁচড় কাটে। সরো, আমাকে ছোবে না জানোয়ার। আমি তোমাকে ঘৃণা করি। আমার সাইমান আসবে, তোমাকে মেরে ফেলবে। ইনায়া শান্ত হও, এটা আমি, তোমার সাইমান। তাকাও আমার দিকে, চোখ খোলো প্লিজ। সাইমান ইনায়ের দুগালে শক্ত করে হাত রেখে তার মুখটা তুলে ধরে। ইনায়া চোখ মেলে তাকায়, তার চোখে আতঙ্ক। সে সাইমানকে চিনতে পেরে হু হু করে কেঁদে ওঠে। ওরা আমাকে মেরে ফেলবে। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমি আওয়াজ পাচ্ছি। কেউ নেই, কেউ নেই ইনায়া। আমরা লন্ডনে 42 তলার ওপরে। এখানে মেঘ আর আমরা ছাড়া কেউ নেই। এই দেখো, দরজা লক করা। আমাকে একা রেখে যেও না, আমি ভয় পাই, খুব ভয় পাই। মনে হয় অন্ধকারে ওরা আমাকে খামচে ধরবে। আমি কোথাও যাচ্ছি না। আজ থেকে আমার সব কাজ বাতিল। আমি শুধু তোমার পাহারাদার, তোমার প্রতিটি নিঃশ্বাসের পাহারাদার আমি। সত্যি? তুই
তুমি আমাকে ছেড়ে যাবে না তো? যদি কাল সকালে উঠে দেখি এটা স্বপ্ন ছিল? যদি এটা স্বপ্ন হয় তবে আমরা দুজনেই এই স্বপ্নে আটকে থাকব, আর বাস্তবে ফিরব না। সাইমন ইনায়ার চোখের পানি আঙুল দিয়ে মুছে দেয়। ইনায়া সাইমনের গলা জড়িয়ে ধরে, তার শরীর তখনও কাঁপছে। সাইমন তাকে শান্ত করার জন্য তার কপালে চুমু খায়, তারপর চোখের পাতায়। ইনায়ার সাইমনের স্পর্শে ধীরে ধীরে শান্ত হতে থাকে। সাইমন, আমাকে একটু আদর করবে, এমনভাবে যাতে আমার শরীরের পুরনো ব্যথাটা পালিয়ে যায়। তুমি কি সত্যি চাও নাকি ভয়ের কারণে বলছো? ভয় না, আমি তোমাকে চাই। আমি চাই আমার শরীরের প্রতিটা লোমকূপ জানুক যে আমি এখন তোমার। রাহাতের ছোঁয়ার স্মৃতিগুলো তুমি মুছে দাও সাইমন, তোমার ভালোবাসা দিয়ে ধুয়ে দাও আমাকে। ইনায়া, তুমি আগুন নিয়ে খেলছো, আমি কিন্তু নিজেকে আর আটকাতে পারবো না। পুড়তে তো আমি চাই সাইমন, তোমার ভালোবাসার আগুনে পুড়ে আমি খাঁটি হতে চাই। ইনায়ার এই আহ্বানে সাইমন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ইনায়াকে বিছানায় শুইয়ে দেয়। জানালার বাইরের বরফ শীতল বাতাস আর ঘরের ভেতরে উষ্ণতা মিলে একাকার হয়ে যায়। সাইমন ইনায়ার কানের লতিতে আলতো কামড় দেয়। ইনায়া শিউরে ওঠে। আজকের পর থেকে তোমার সব ভয় আমার, তোমার সব কান্না আমার, আর তোমার এই শরীর, এটাও আমার। আর তুমি আমার সব। পূর্ণ করো আমাকে সাইমন, আজ সারা রাত ধরে আমাকে নতুন করে বানাও। আমি তো 11 বছর আগের থেকেই তোমার, আজ শুধু আনুষ্ঠানিকতা। সাইমন ইনায়ার ঠোঁটে গভীর চুমু খায়। এই চুমুতে কামনার চেয়ে বেশি ছিল প্রতিজ্ঞা। ইনায়া সাইমনের চুলে হাত ডুবিয়ে তাকে আরও কাছে টেনে নেয়। তাদের নিঃশ্বাসের শব্দে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ক্ষতবিক্ষত দুটি আত্মা একে অপরের মাঝে শান্তি খুঁজে পায়। সেই রাতে সাইমন আর ল্যাপটপের কাছে ফিরে যায় না। সে ইনায়াকে নিজের পাঁজরের সাথে মিশিয়ে রাখে, যেন সে তার শরীরেরই একটা অংশ। ইনায়া সাইমনের বুকে মাথা রেখে ফিসফিস করে, ভালোবাসি। ওই 11 বছর আগে বিস্কুট চোর ছেলেটাকে আমি ভালোবাসি। আর আমিও ভালোবাসি আমার সেই ছোট্ট পাখিটাকে। লন্ডনের আকাশে তখন ভোর হচ্ছে, কিন্তু এই ঘরে নতুন এক সূর্যের জন্ম হয়েছে, ভালোবাসার সূর্য। এই ভালোবাসার মধ্য দিয়ে সময়টা 6 মাস এগিয়ে যায়। এসসি গ্লোবালের হেড অফিস। সাইমন তার রিভলভিং চেয়ারে গায়ে লিয়ে বসে আছে। সামনের বিশাল গ্লাস ওয়ালে লন্ডনের স্কাইলাইন দেখা যাচ্ছে। ইনায়া তার পাশে দাঁড়িয়ে। গত 6 মাসে ইনায়ার চেহারা ফিরেছে। তার গায়ে এখন দামি ব্রিটিশ ব্র্যান্ডের কোট, চুলগুলো স্টাইল করে কাটা, কিন্তু তার চোখের গভীরে এখনো সেই পুরনো ছায়াটা রয়ে গেছে। আজকের আবহাওয়াটা বেশ গুমোট, তাই না? না, ঠিক যেমনটা 11 বছর আগে ওই কাল রাতের আবহাওয়া ছিল। তুমি কি এখনো ওই রাতের কথা ভাবছো? ডাক্তার বলেছে স্ট্রেস না নিতে। তোমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি ঠান্ডা হলে খাওয়া যায়, কিন্তু প্রতিশোধের আগুন ঠান্ডা হলে সেটা আর কাজে লাগে না। স্ক্রিনে তাকাও, ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। লাল হয়ে আছে সব। মনে কি ধস নেমেছে? ধস নামেনি, আমি নামিয়েছি। চৌধুরী গ্রুপের সব শেয়ার এখন টিস্যু পেপারের চেয়েও সস্তা। আজ সকালেই ব্যাংক ওদের গুলশানের বাড়ি, বনানীর ফ্ল্যাট আর ফ্যাক্টরি সিজ করার নোটিশ পাঠিয়েছে। আমার সিগনেচার করা গ্যারান্টার লেটার আমি গতকাল উইথড্র করেছি। ওরা ওরা এখন কোথায় যাবে? চাচা যান তো হার্টের রোগী। আর রাহাত ভাইয়া? রাহাত ভাইয়া? এখনো ভাইয়া বলছো? যে জানোয়ারটা তোমার ইজ্জত নিতে চেয়েছিল তাকে তুমি ভাইয়া ডাকো? ভয় রাখি সাইমন, অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে আব্বা আম্মা মারা যাওয়ার পর চাচা যান যখন আমাকে বাড়িতে আনলেন, তখন রেহানা খালাম্মা বলেছিলেন এই অপয়া মেয়েটাকে ঘরে তুললে সংসার চলবে। সেই থেকে আমি তো ভাইয়াদের বোন ছিলাম না, ছিলাম বিনা বেতনের চাকরানি। অভ্যাস কি এত সহজে যায়? যাবে, আজকেই যাবে। আমার এই সৎ মা মিসেস রেহানা, যিনি আমাকে নিজের পেটের ছেলের মতো ভালোবাসার নাটক করতেন আর আড়ালে আমার খাবারে বিষ মেশাতেন, আজ তার সংসার আসলেই চলবে, তবে আগুনের ধোঁয়ায় নয়, অভাবের জ্বালায়। টেবিলের ওপর রাখা সাইমনের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম ভাসছে রাহাত। সাইমন ফোনটা লাউডস্পিকারে দেয়। তুই কি মানুষ না শয়তান? আমাদের রাস্তায় বসিয়ে দিলি। ব্যাংক লোক পাঠিয়েছে বাড়ি খালি করার জন্য। বাবার হার্ট অ্যাটাক করার উপর ক্রম। রাস্তাতেই তো তোদের মানায় রাহাত।
তোরা তো ওখানকারই জীব। আর বাবার হার্ট, ওনার তো হার্টই নেই। থাকলে এতিম ভাইজিকে দিয়ে বাথরুম পরিষ্কার করাতেন না। চুপ কর, ওই এতিম মেয়েটাকে আমি দেখে নেব। তুই ভাবছিস লন্ডনে বসে পার পেয়ে যাবি? তুই দেশে আয় একবার, তোর চামড়া দিয়ে জুতো বানাবো আমি। তোর গলার স্বর কাঁপছে রাহাত, তুই ভয় পাচ্ছিস। আর দেশে আসার কথা বলছিস? আমি তো আসছি, ফ্লাইট রেডি। তোদের শেষ কৃত্য সম্পন্ন করতে আমি আসছি নিজেই। সাইমান, তুমি যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। রাত ভাইয়া গুন্ডা প্রকৃতির মানুষ, ওর কাছে অস্ত্র থাকে। পশুর সাথে লড়তে গেলে পশু হতে হয় ইনায়া। চলো তৈরি হ। 11 বছর পর চৌধুরী ভিলা তার আসল মালিককে দেখবে। যেই বলা সেই কাজ। রাত 10টা, ঢাকা। চৌধুরী বিলার সামনে সাইমনের কনভয় এসে থামে। বাড়িটা আজ ভুতুড়ে অন্ধকারে ডুবে আছে। ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়েছে বিদ্যুৎ অফিস। শুধু ড্রয়িং রুমের জানালা দিয়ে মোমবাতির অস্পষ্ট আলো দেখা যাচ্ছে। সাইমন গাড়ি থেকে নামে। তার পরনে কালো স্যুট, ইনায়ের পরনে গাঢ় নীল রঙের বেনারসি, গলায় হীরের নেকলেস। সাইমন ইনায়ের হাত নিজের বাহুতে জড়িয়ে নেয়। আমার হাত কাঁপছে সাইমান, এই বাড়িটা আমাকে গিলতে আসছে মনে হচ্ছে। ওই বারান্দার নিচে আমি কত রাত না খেয়ে কাটিয়েছি। আজ তুমি এই বাড়ির রানী হয়ে ঢুকবে। মাথা উঁচু করো, তোমার দিকে কেউ তাকালে সে ভস্ম হয়ে যাবে। স্যার, গেট কি ভেঙে ফেলবো? না, আজ আমি অতিথি নই, দরজা এমনিতেই খুলবে। সাইমন মেইন ডোর ধাক্কা দিতেই সেটা খুলে যায়। ভেতরে ভ্যাপসা গন্ধ। ড্রয়িং রুমে আমজাদ চৌধুরী সোফায় বসে আছেন। পাশে মিসেস রেহানা কাঁদছেন। মিমি ফ্লোরে বসে নখ কামড়াচ্ছে। আর রাহাত হাতে একটা মদের বোতল আর পিস্তল নিয়ে পায়চারি করছে। মোমবাতির আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ দেখাচ্ছে। এসেছিস? শেষ পর্যন্ত এসেছিস? এলাম তোদের বিদায় জানাতে। কি রেহানা ম্যাডাম, বাতি চালাননি কেন? ছেলের এঙ্গেজমেন্টে তো হাজার হাজার বাতি জ্বালিয়েছিলেন, আজ অন্ধকার কেন? সাইমন, তুই এমন করতে পারলি? আমি না তোর মা, দুধ কলা দিয়ে তোকে মানুষ করলাম, আর তুই? দুধ কলা? হাসি পায় মা। আপনার নিজের ছেলে রাহাত যখন স্কুল থেকে ফিরে বিরিয়ানি খেত, আমাকে দিতেন পচা ডাল আর ভাত। ভুলে গেছেন? আমার মা মারা যাওয়ার 3 মাসের মাথায় বাবা আপনাকে ঘরে তুলেছিলেন। সেদিন থেকেই তো আমি এই বাড়ির বড়বাসী। আর ইনায়া, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মরার পর আপনারা ওর বাবার সম্পত্তি গ্রাস করে ওকে বানিয়েছিলেন জি, মনে নেই? সাইমন, পুরো কাসুন্দি ঘেটে লাম নেই, বাড়িটা আমাদের দিয়ে দে। আমরা তোর কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা তো পাবেন, তবে বাড়ির না, প্রাণের। রাহাত, পিস্তলটা নামিয়ে রাখো, ওটা খেলনা নয়। এটা খেলনা না, সেটা এখনই প্রমাণ করব। সব তোর জন্য হয়েছে। আমার কোম্পানি, আমার স্ট্যাটাস সব শেষ। তোকে মেরে ফেলবো আমি। রাহাত মদ্যপ অবস্থায় টলতে টলতে পিস্তল সোজা করে। ইনায়া চিৎকার করে ওঠে। সাইমান সরো। ইনায়া নড়বে না। রাহাত ট্রিগার চাপে। গুরুম করে শব্দ হয়। ইনায়া নিজেকে সাইমনের সামনে আড়াল করতে চেয়েছিল, কিন্তু সাইমন বিদ্যুতের গতিতে তাকে এক হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুলিটা ইনায়ার শরীরে না লেগে সাইমনের বাম কাঁধে বিদ্ধ হয়। রক্ত ছিটকে ইনায়ার ফর্সা গালে আর গলার হীরের নেকলেসে লাগে। সাইমান, না। হায় আল্লাহ, খুন হয়ে গেল রে। উহ, সাইমন একটু টলে ওঠে, কিন্তু পড়ে যায় না। সে নিজের কাঁধের ক্ষতটা হাত দিয়ে চেপে ধরে। আঙুলের ফাঁক দিয়ে গরম রক্ত বের হচ্ছে। ইনায়া সাইমনের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে। রক্ত? কত রক্ত? তোমরা ওকে মেরে ফেললে? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। কান্না থামাও ইনায়া, এটা তো সবে শুরু। সাইমন সোজা হয়ে দাঁড়ায়। তার ঠোঁটে এক পৈশাচিক হাসি, শয়তানের হাসি। গুলি খাওয়ার পরও লোকটা দাঁড়িয়ে আছে, এটা দেখে রাহাতের নেশা কেটে যায়। সে ভয়ে পিছিয়ে যেতে থাকে। তুই মরিসনি? আমাকে মারার বুলেট এখনো তৈরি হয়নি রাহাত, তবে তোকে বাঁচানোর ঔষধও আর নেই। সাইমন কাঁধের ক্ষত চেপে ধরেই ধীর পায়ে রাহাতের দিকে এগিয়ে যায়। তার বডিগার্ডরা পিস্তল বের করতে চাইলে সাইমন ইশারায় বারণ করে। এটা তার ব্যক্তিগত যুদ্ধ। কাছে আসবি না, আমি আবার গুলি করব। কর, দেখি তোর সাহস কত।
রাহাত আবার গুলি করতে যায়, কিন্তু তার হাত কাঁপছে। সাইমান এক ঝটকায় রাহাতের হাত মুচড়ে পিস্তলটা কেড়ে নেয়। তারপর পিস্তলের বাঁট দিয়ে সজোরে রাহাতের নাকে আঘাত করে। রাহাত ছিটকে পড়ে যায়। তোর এই হাত দিয়ে তুই ইনায়ার গায়ে হাত তুলেছিল, তাই না? মাফ কর ভাই, আমি আর করব না। তোর মাপ চাওয়ার সময় শেষ। সাইমন পিস্তলটা রাহাতের ডান পায়ের হাঁটুর দিকে তাক করে, কোনো দ্বিধা ছাড়াই ট্রিগার চাপে। ঠাস! রাহাত বিকট চিৎকার দিয়ে ওঠে। তারপর বাঁ পায়ে আরেকটা গুলি। আ আ মা গো, আমার পা। আমার ছেলে? ওরে জানোয়ার, তুই আমার ছেলেকে পঙ্গু করে দিলি। হ্যাঁ, পঙ্গু করে দিলাম, যাতে ও আর কোনো দিনও কোনো মেয়ের দিকে হেঁটে যেতে না পারে, কোনো অসহায় মেয়ের ইজ্জত নষ্ট করার সাহস না পায়। সাইমন এবার আমজাদ চৌধুরীর দিকে তাকায়। আমজাদ ভয়ে সোফায় সেটে গেছেন। কি মিস্টার আমজাদ, আপনার বংশধর এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, খারাপ লাগছে? যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন আমারও এমন লেগেছিল। আমি ভুল করছি রে বাবা, আমাকে মাফ করে দে। মাফ তো আমি করব না, বিচারক তো আমি নই। সাইমন ইনায়ের দিকে তাকায়। ইনায়া তখনও ফ্লোরে বসে কাঁপছে, তার গালে সাইমনের রক্ত। ইনায়া ওঠো, এখানে এসো। সাইমন, তোমার রক্ত পড়ছে, ডাক্তার ডাকো প্লিজ। আগে বিচার হবে। এই লোকগুলো, এই সৎ মা যে আমাকে বাসি খাবার দিত, এই চাচা যে আমার বাবার সম্পত্তি খেয়ে তোমাকে ভিখারি বানিয়েছিল, আর এই রাহাত, ওদের কি শাস্তি দেব তুমি বলো? আমি কি এখনই রেহানার জিপটা কেটে নেব, নাকি আমজাদকে গুলি করব? ইনায়া মা, তুই তো আমার মেয়ের মতো, ওকে থামা মা। মেয়ে? আজ আমাকে মেয়ে বলছেন? যখন আমার জ্বরে কাঁপুড়ে যেত তখন তো এক গ্লাস পানিও দেননি। যখন রাহাত ভাইয়া আমার ওড়না ধরে টানতো আপনি হেসে বলতেন, যুবক ছেলে একটু দুষ্টুমি করবেই। তখন কোথায় ছিল আপনার মেয়ে বলা? আপনারা মানুষ নন। বলো ইনায়া, হুকুম করো, এদের মৃত্যু দেব? ইনায়া সাইমনের কাঁধের ক্ষতটা নিজের শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে। সে রাহাতের দিকে তাকায়, যে যন্ত্রণায় গোঙাচ্ছে। তারপর রেহানা আর আমজাদের দিকে। মৃত্যু দিলে তোরা বেঁচে গেল সাইমান, এক মুহূর্তের কষ্ট, কিন্তু আমি 11 বছর তিলে তিলে মরেছি। ওদের বেঁচে থাকতে দাও। বেঁচে থাকতে দেব? হ্যাঁ, ওদের বেঁচে থাকতে দাও। পথের ভিখারি হয়ে মানুষ যখন ওদের দিকে থুতু দেবে তখন ওরা বুঝবে আমার কষ্টটা কেমন ছিল। মৃত্যু ওদের জন্য উপহার সাইমান, ওদের শাস্তি হোক সারা জীবন। তথাস্তু, যা বললে তাই হবে। সাইমন তার বডিগার্ডদের ইশারা করে। তোরা শুনেছিস ম্যাডাম কি বললেন? এই মহিলাকে আর এই পঙ্গুটাকে টেনে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দিয়ে আয়। আর মিস্টার আমজাদ, আপনি হেঁটে যান, আপনার গাড়িগুলো আমি নিলাম। ভাইয়া, আমি কি হবে? আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতি। এনায়ার খাবারের লবণ বেশি হলে তুই চর মারতি। যা, পেরিয়ে যা, আজ থেকে ফুটপাতই তোদের ঠিকানা। বডিগার্ডরা টানতে টানতে রেহানা আর রাহাতকে বের করে দেয়। তাদের আর্তনাদে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। আমজাদ চৌধুরী মাথা নিচু করে বেরিয়ে যান। সাইমন আর ইনায়া বাড়ির মেন গেটে এসে দাঁড়ায়। সিকিউরিটি, তালা লাগাও। বিশাল লোহার গেটে তালা লাগানো হয়। সাইমন চাবিটা হাতে নেয়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় চাবিটা চকচক করছে। গেটের ওপাশে রাস্তা রাহাত যন্ত্রণায় কাতরাচ্ছে। রেহানা বিলাপ করছেন। এই নে তোর রাজপ্রাসাদ, আমি তালা দিয়ে দিলাম। চাবিটা দেখেছিস? সাইমন, রক্ত কথা বলে বাবা। রক্ত কথা বলে না, রক্ত শুধু ঝরে, যেমনটা আজ আমার কাঁধ থেকে ঝরছে। সাইমন চাবিটা রাস্তার পাশে ড্রেনে সজোরে ছুঁড়ে মারে। ঝপ করে একটা শব্দ হয়। 11 বছর আগে আমিও ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলাম, পকেটে একটা টাকাও ছিল না। আজ তোরা দাঁড়িয়ে আছিস, হিসেব বরাবর। চলো সাইমান, আমার আর ভালো লাগছে না, তোমার শরীর খারাপ হচ্ছে। চলো। সাইমন ইনায়াকে নিয়ে গাড়িতে ওঠে। ইনায়া সাইমনের কাঁধে মাথা রাখে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তোমার খুব লাগছে তাই না? কেন নিচের গায়ে গুলিটা নিলে? আমাকে মরতে দিলে কি হতো? তোমাকে মরতে হলে আমি বাঁচতাম কি করে পাগলি? এই গুলিটা তো কিছুই না, তোমার চোখের জলের
ওজনের চেয়ে এই বুলেটের ওজন অনেক কম। তুমি পাগল সাইমন, একদম পাগল। তোমার জন্যই তো। ড্রাইভার হাসপাতাল চলো, তারপর সোজা এয়ারপোর্ট। এই শহরের বাতাস আমার দম বন্ধ করে দিচ্ছে। গাড়ি স্টার্ট নেয়। পেছনের গ্লাসে দেখা যায় চৌধুরী পরিবার রাস্তার ধুলায় বসে আছে। তাদের সাম্রাজ্য এখন অন্ধকার, আর সাইমনের গাড়ির লাল ব্যাকলাইট অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এক নতুন ভোরের সন্ধানে। ইনায়া সাইমনের হাতটা শক্ত করে ধরে রাখে, যেন এই হাতটাই তার একমাত্র পৃথিবী। এভাবেই আরো 6 মাস পর স্কটল্যান্ডের হাইল্যান্ডস, সবুজে ঘেরা এক নির্জন উপত্যকার মাঝে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন পাথরের ক্যাসল। চারদিকে শুধুই পাহাড় আর পাইন বন। নিচে নীল জলের হ্রদ। সকালের মিঠে রোদ এসে পড়েছে ক্যাসেলের পাথরের দেওয়ালে। দোতলার বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাইমন, তার হাতে ব্ল্যাক কফির মগ। তবে সেই আগের সাইমন আর নেই। তার চোখে সেই কালো চশমা নেই, মুখের সেই নিষ্ঠুর রেখাগুলো মিলিয়ে গিয়ে সেখানে এক অদ্ভুত প্রশান্তি। সে এখন পুরোপুরি সুস্থ। এই যে মিস্টার সিইও, এখানে লুকিয়ে আছো? আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। ইনায়া পেছন থেকে এসে সাইমনের কোমরে জড়িয়ে ধরে। ইনায়ার পরনে এখন আর সেই ছেঁড়া কামিজ নেই, দামি পশমের সোয়েটার আর ঢিলেঢালা স্কার্ট। তার পেটের স্মৃতি এখন স্পষ্ট। সে 7 মাসের অন্তঃসত্ত্বা। লুকাবো কেন? আমি তো আমার রাজপ্রাসাদের রানীর জন্য সকালের রোদ দেখেছিলাম। তুমি এত সকালে উঠলে যে? ডাক্তার তো রেস্ট নিতে বলেছে। রেস্ট নিতে নিতে আমি বোর হয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের জুনিয়র চৌধুরী সকাল থেকেই ফুটবল খেলা শুরু করেছে। পেটের ভেতর লাথি মেরে আমাকে ঘুমাতে দিচ্ছে না। তাই নাকি? বাবার মতো এখনই খুব জেদি হয়েছে মনে হচ্ছে। সাইমন ঘুরে দাঁড়ায়। সে ইনায়ের পেটের ওপর আলতো করে হাত রাখে। হাতের উষ্ণতায় যেন পেটের ভেতরের নড়াচড়াটা শান্ত হয়ে যায়। দেখলে, তোমার হাত পেতেই শান্ত হয়ে গেল। ও এখন থেকেই তোমাকে ভয় পায় নাকি? ও জানে এটা তার বাবার হাত, যে হাত তাকে পৃথিবীর সব বিপদ থেকে আগলে রাখবে। আচ্ছা, তোমার কফি খাওয়া বারণ, কিন্তু আমার মগে চুমুক দিতে পারো একটু। ব্ল্যাক কফি আমার তেতো লাগে, তুমি খাও। আচ্ছা সাইমন, তোমার কি শীত করছে না? শুধু একটা পাতলা শার্ট পরে আছো। স্কটল্যান্ডের এই ঠান্ডা আমার কাছে কিছুই নাই না। লন্ডনের রাস্তায় 11 বছর আগে যে শীত আমি পেয়েছিলাম, তার চেয়ে এই বাতাস অনেক উষ্ণ। ইনায়া সাইমনের শার্টের বোতামের ফাঁক দিয়ে তার কাঁধের সেই পোড়া দাগ আর গুলির ক্ষতের দিকে তাকায়। গুলির ক্ষতটা শুকিয়ে গেছে, কিন্তু একটা দগদগে দাগ রয়ে গেছে। ইনায়া আলতো করে দাগটার উপর আঙুল বোলায়। এখনো ব্যথা করে, মাঝে মাঝে দেখি তুমি হাত দিয়ে চেপে ধরে থাকো। একটু করে, বৃষ্টির দিনে চিনচিন করে, তবে এই ব্যথাটা আমার ভালো লাগে। ভালো লাগে? তুমি কি পাগল সাইমন? ব্যথা করা ভালো লাগে? আমার লাগে, কারণ যতবার এই ব্যথাটা হয় ততবার আমার মনে পড়ে যায় যে আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। ওই বুলেটটি যদি তোমার গায়ে লাগতোই না, আমি হয়তো বেঁচে থেকেও লাশ হয়ে থাকতাম। এই দাগটা আমার মেডেল, আমার ভালোবাসার সিলমোহর। তুমি বড্ড বেশি কথা বলো আজকাল। আগে তো মুখ থেকে কথাই ফুটতো না। আগে তো শোনার মতো কেউ ছিল না, যে এখন তো আমার শোনার জন্য 2জন মানুষ আছে, তুমি আরও। সাইমন ইনায়ার নাকে আলতো করে টোকা দেয়। ইনায়া খিলখিল করে হেসে ওঠে। এই হাসিতে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই। দুপুর গড়িয়ে বিকেল। ক্যাসেলের সামনের লনে একটা বড় ইজি চেয়ারে সাইমন বসে আছে। ইনায়া তার কোলে মাথা রেখে আধশোয়া হয়ে আছে। সাইমন ইনায়ার চুলে বিলি কেটে দিচ্ছে। চারপাশে বুনো ফুলের গন্ধ। দূরের হ্রদের পানিতে হাঁসগুলো সাঁতার কাটছে। সাইমন, একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে না তো? করো, তবে যদি জিজ্ঞেস করো আজ দুপুরে বিরিয়ানি কেন রান্না হয়নি, তবে রাগ করতে পারি। ডাক্তারের চার্ট মনে আছে তো? ধুর, সবসময় খাওয়া আর ডাক্তার। আমি সিরিয়াস কথা বলছি। আচ্ছা বাবা, বলো, আমি সিরিয়াস। তুমি যদি সেদিন ফিরে না আসতে, যদি ওই পার্টিতে রাহাত ভাইয়ার ঘর পর্যন্ত না পৌঁছাতে, তাহলে তাহলে আমার কি হতো? প্রশ্নটা শুনে সাইমনের হাতটা থেমে যায়। ইনায়ের চুলের ভেতর তার আঙুলগুলো শক্ত হয়ে আসে। সে কিছুক্ষণ চুপ করে থাকে। বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি আসতাম ইনায়া, আমাকে আসতেই হতো। কিভাবে জানতে? তুমি তো মিটিংয়ে ছিলে। জানি না, হয়তো রক্তের টান, হয়তো আত্মার টান, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার বুকের পাঁজর কেউ ভেঙে ফেলছে।
আমি জানতাম আমার পাঁজরের হার অর্থাৎ তোমাকে আমি ওই নরকপুরীতে রেখে এসেছি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম না, আমি আসতামই। সবাই বলে তুমি ভিলেন। পেপারে লিখেছিল তুমি নাকি নিজের ভাইকে পঙ্গু করে দিয়েছ, বাবাকে রাস্তায় নামিয়ে দিয়েছ। মানুষ তোমাকে নিষ্ঠুর বলে সাইমান। বলুক, পৃথিবী আমাকে ভিলেন ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নায়করা নিয়ম মেনে চলে আর ভিলেনরা নিজের নিয়ম তৈরি করে। আমি আমার নিয়ম বানিয়েছি তোমাকে রক্ষা করার জন্য। কিন্তু আমার ভয় হয় আমাদের সন্তান যদি তোমাকে ভুল বোঝে। ভুল বুঝবে না। পৃথিবীর কাছে আমি ভিলেন হতে পারি, খুনি হতে পারি, নিষ্ঠুর ব্যবসায়ী হতে পারি, কিন্তু তোমার কাছে আর আমাদের সন্তানের কাছে? আমাদের কাছে তুমি শুধুই আমাদের সাইমান, আমার সেই অভিমানী, জেদি আর বড্ড আদুরে সাইমান। ইনায়া সাইমানের গাল দুটো টেনে দেয়। সাইমান ইনায়ার হাতের তালুতে চুমু খায়। জানোই না, 11 বছর আমি আয়নায় নিজের দিকে তাকাইনি। নিজেকে ঘৃণা লাগতো, মনে হতো আমি অপদার্থ, তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু এখন যখন তোমার চোখে নিজের ছায়া দেখি তখন নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে। তুমি কি জানো, তুমি যখন আমার দিকে তাকাও আমার মনে হয় আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, অথচ আমার পিঠে দাগ, হাতে দাগ। চুপ, একদম চুপ। ওই দাগগুলোর কথা আর কখনো বলবে না। ওগুলো তোমার নকশা, আমার ব্যক্তিগত মানচিত্র। আমি ছাড়া ওই মানচিত্র পড়ার অধিকার কারণ নেই। খুব রোমান্টিক হওয়া হচ্ছে তাই না? ডাক্তার কিন্তু বলেছে বেশি উত্তেজনা ভালো না। ডাক্তার বলেছে স্ট্রেস নিতে না, রোম্যান্স করতে বারণ করেনি। আর তাছাড়া আমার বউকে আমি আদর করবো, তাতে ডাক্তারের কি? সাইমান ঝুঁকে ইনায়ের কপালে আর চোখের পাতায় চুমু খায়। ইনায়া চোখ বন্ধ করে ফেলে, তার গাল লজ্জায় লাল হয়ে ওঠে। ছাড়া তো কেউ দেখে ফেলবে। ওই দেখো মালি চাচা কাজ করছে। করুক, স্কটল্যান্ডে কেউ কারোর দিকে তাকায় না, আর তাকালে দেখুক সাইমন চৌধুরী তার পৃথিবীকে কতটা ভালোবাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশের রং এখন কমলা আর বেগুনি, ঠান্ডা বাতাস বইছে। সাইমান ইনায়াকে একটা গরম শাল পরিয়ে দিয়ে লেকের ধারে রাস্তায় নিয়ে এসেছে হাঁটতে। ইনায়া সাইমানের হাত শক্ত করে ধরে হাঁটছে। জায়গাটা খুব সুন্দর তাই না সাইমান? মনে হয় যেন রূপকথার দেশ। রূপকথার চেয়েও সুন্দর, কারণ রূপকথায় রাজকুমারেরা ঘোড়ায় চড়ে আসে, আর আমি এসেছি রেঞ্জ রোভারে চড়ে, হাতে পিস্তল নিয়ে। তুমি না। হাঁটতে হাঁটতে ইনায়া হঠাৎ থমকে দাঁড়ায়। সে লেকের পানির দিকে তাকায়। পানিতে তার দুজনের ছায়া পড়েছে। সাইমান মনে আছে 11 বছর আগে যেদিন তুমি চলে যাচ্ছিলে, আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল খুব। মনে আছে তোমার চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছিল? তুমি আমার হাত ধরে বলেছিলে, ভাইয়া যেও না। আর তুমি বলেছিলে কাঁদবে না পাখি, আমি ফিরে আসব। তুমি কথা রেখেছো সাইমান, তুমি ফিরে এসেছো। দেরি করে ফেলেছিলাম তাই না? দেরি হোক, তবুও তো এসেছো। অনেকে তো আর আসেই না। শোনো, তোমাকে কিছু দেওয়ার আছে। কি? আবার কোনো হীরের গয়না? আমার আর গয়না লাগবে না সাইমান, তুমি আছো, এটা আমার সেরা গয়না। এটা হীরা জহরত না, তার চেয়েও দামি। সাইমান তার ওভারকোটের পকেট থেকে একটা ছোট মখমলের বক্স বের করে। ইনায়ার চোখ চকচক করে ওঠে। সে ভাবে হয়তো আংটি। সাইমান বক্সটা খোলে। ভেতরে কোনো হীরার আংটি নেই, আছে একটা পুরনো রং চটে যাওয়া ভাঙা প্লাস্টিকের পুতুল, এক হাত ভাঙা। এটা তো চিনতে পারছো? আমার পুতুল, যেটা আমি তোমাকে দিয়েছিলাম যেদিন তুমি চলে যাচ্ছিলে। বলেছিলাম এটা রাখো, তোমাকে একা লাগবে না। তুমি এটা ফেলে দাওনি? ফেলবো কি করে? লন্ডনের রাস্তায় যখন ক্ষুধায় পেট জ্বলতো তখন এই পুতুলটার দিকে তাকিয়ে অনেক গল্প করতাম। এক হাত ভাঙা। ইনায়াত দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। সে পুতুলটা হাতে নেয়। 11 বছর আগের সে ছোট্ট স্মৃতি আজ এত বড় হয়ে ফিরে এসেছে। তুমি আমাকে এতটা ভালোবাসো সাইমান, আমি তো জানতামই না। ভালোবাসি কিনা জানি না, তবে তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই এটা জানি। তুমি আমাকে অপেক্ষা করতে শিখিয়েছই না। এখন সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। এই পুতুলটার মতো ভাঙা হলেও আমি তোমাকে বুকের মাঝে রাখবো।
সাইমন। ইনায়া সাইমনের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাইমন তাকে দুহাতে জড়িয়ে ধরে শূন্যে ভাসিয়ে নেয় একটু, তারপর নামিয়ে তার কপালে নিজের কপাল ঠেকায়। আর কখনো কাঁদবে না পাখি, তোমার চোখের পানির দিন শেষ, এখন শুধু হাসবে। আমাদের গল্পের শুরুটা কষ্টের লেখা ছিল, কিন্তু শেষটা আমরা সুখ দিয়ে লিখব। আমাদের গল্প শেষ হবে না সাইমন, আমাদের গল্প তো এই মাত্র শুরু হলো। সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের আড়ালে, লেকের পানিতে শেষ আলোর ঝিলিক। সাইমন নিচু হয়ে ইনায়ার ঠোঁটে আলতো চুমু খায়। বাতাস তাদের চুল উড়িয়ে দিচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হতে থাকে। তাদের দুজনের সিলুয়েট মিশে যায় প্রকৃতির বিশালতার মাঝে। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে এক বিষাদ মাখা কিন্তু বিজয়ের সুর। সব রাজকুমার সাদা ঘোড়ায় চড়ে আসে না, কেউ কেউ অন্ধকার চিরে রক্তমাখা ধ্বংসস্তূপের মাঝখান থেকে তার ভালোবাসাকে ছিনিয়ে আনে। কিছু গল্প ফুলের মতো সুন্দর হয় না, কিছু গল্প রক্ত আর চোখের জলে লিখতে হয়। আমাদের গল্পটা তেমনই, একটু ভাঙা, একটু ছেঁড়া, আর অনেকখানি কষ্টের, কিন্তু সেটা একান্তই আমাদের, একান্তই ব্যক্তিগত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।